শাহাদ একটা 7 তলা বিল্ডিংয়ের ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, পাঞ্জাবির হাতা দুটো কোণই পর্যন্ত গুটিয়ে রাখা, হাতে মেটালের ঘড়ি আর চোখে সানগ্লাস। শান্ত মুখে সে স্টেশনের দিকে তাকিয়ে আছে। এই বিল্ডিংটা থেকে স্টেশন এরিয়াটা বেশ ভালোভাবে দেখা যায়। বিল্ডিংটার সামনের রাস্তা ধরে বেশ কিছুক্ষণ হাঁটলেই স্টেশন। এরিয়াটা লোক সমাগমে পূর্ণ। ছাদে দাঁড়িয়ে গাড়ি চলাচলের আওয়াজ পাওয়া যায়। শাহাদ ঘড়ি দেখল, পাশে সরিয়ে রাখা প্লাস্টিকের চেয়ারটা টেনে এনে রেলিং বরাবর রাখলো। তারপর সেখানে বসে 2 পা তুলে দিল রেলিংয়ের উপর। চেয়ারে হেলান দিয়ে বুক বরাবর 2 হাত ভাঁজ করে চোখ বন্ধ করে আধশোয়া হয়ে রইল। তমাল শাহাদের জন্য 1 কাপ চা নিয়ে আসলো। সানগ্লাস চোখে থাকায় শাহাদ ঘুমাচ্ছে কিনা বুঝতে পারল না। সে মৃদু স্বরে ডাকলো, ভাই ভাই। শাহাদ চোখ খুলে তাকালো, হাত বাড়িয়ে চায়ের কাপটা নিল। ওভাবেই বসে থেকে চুমুক দিল। ঘাড় ঘুরিয়ে একবার ছাদের দিকে তাকালো। তার সাথে আসা ছেলেগুলো ক্রিকেট খেলছে। সময়টা দুপুর পেরিয়ে বিকাল হওয়ার কাছাকাছি। রোদের তেজ কমে এসেছে। এমন সময় ক্রিকেট খেলা মন্দ নয়। শাহাদ ছোট্ট করে চায়ের কাপে চুমুক দিল। একটা ছেলে ব্যাটে বলে লাগিয়ে ছক্কা হাঁকালো। বল ছুটে এলো শাহাদ বরাবর। শাহাদ 1 হাত উঁচিয়ে খপ করে বল ক্যাচ ধরলো। তারপর সোজা হয়ে বসে ছুড়ে দিল খেলারত ছেলেগুলোর দিকে। তমাল হাঁক ছেড়ে বলল, ওই দোস্ত খেল। মানুষের হট্টগোলের শব্দ শোনা গেল। তমাল রেলিং ধরে স্টেশন চত্বরের দিকে তাকালো। শাহাদ চেয়ারে বসে চায়ের কাপে চুমুক দিয়ে মনোযোগ দিয়ে তাকালো। স্টেশন চত্বরে কতগুলো ছেলেকে আরও কতগুলো ছেলে মারতে মারতে স্টেশনের কাউন্টার থেকে বাইরে বের করলো। তারপর হঠাৎ করেই মাটিতে ফেলে বিনা নোটিসে এলো পাথারি মারতে লাগলো। পাশে একটা লাকড়ি বোঝাই ভ্যান ছিল। একটা ছেলে দৌড়ে কতগুলো লাকড়ি নিয়ে এসে মারতে থাকা কয়েকজনের হাতে তুলে দিল। এবার শুরু হলো লাকড়ি দিয়ে পিটানো। সবাই ভিড় করে দাঁড়িয়ে মারামারি দেখছে, কিন্তু কেউ থামাতে আসছে না ভয়ে। শাহাদ তমালকে ইশারা করলো। তমাল ফোন বের করে পুলিশ স্টেশনে কল করলো। মিনিট 5 মাঝেই পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল দূর থেকে। তমাল জিজ্ঞেস করলো, ভাই এখন সিগন্যাল দিব? শাহাদ ঘাড় ঘুরিয়ে পিছনে থাকা রাস্তাটার দিকে তাকালো। পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। সে গাড়িটাকে আরেকটু এগিয়ে আসার সুযোগ দিল। তারপর বলল, এখন দে। তমাল ফোন করলো একটা নাম্বারে। ফোন ধরলো স্টেশনের ভিড়ের মাঝে থাকা একটা ছেলে। ফোনে কথা বলে কল কেটে ভিড় ঠেলে মার দিতে থাকা ছেলেগুলোর কাছে গেল। একজনকে থামিয়ে কানে কানে কিছু বলল। ছেলেটা মার থামিয়ে গলা উঁচু করে রাস্তার দিকে তাকালো। পুলিশের গাড়ি দৃশ্যমান হয়েছে। সে তাড়াতাড়ি বাকি ছেলেগুলোকে বিষয়টা জানালো। মুহূর্তের মাঝেই সবাই পালিয়ে গেল। মাটিতে পড়ে থাকলো 7-8টা ছেলে। সবাই রক্তাক্ত হয়ে আছে। পুলিশ এসে ভিড়ের মাঝে কিছুক্ষণ এদিক ওদিক দৌড়ালো। সাধারণ মানুষ ভয়ে যে যার মতো চলে গেল। শাহাদ ঘড়ি দেখল। এখানকার কাজ শেষ করে চলে যাওয়া প্রয়োজন। আজ বিয়ের শপিং করার ডেট। তাকে কাজ শেষ করে শপিং মলে যেতে হবে। সে তমালকে জিজ্ঞেস করলো, ওদের আপডেট কি? তমাল আবারও কল দিল। কথা শেষ করে বলল, ভাই সবাই নিরাপদ দূরত্বে পালিয়ে গেছে, পুলিশ কাউকে ধরতে পারেনি। গুড। শাহাদ উঠে দাঁড়িয়ে ছাদের দরজার দিকে হাঁটা দিল। ছাদে ক্রিকেট খেলতে থাকা ছেলেগুলো খেলার ইতি টানলো। শাহাদ আর তমালের পিছু পিছু তারাও নেমে এলো বিল্ডিং থেকে। দূরে স্টেশন থেকে চেঁচামেচি শোনা যাচ্ছে। এতে তাদের তেমন আগ্রহী মনে হলো না। তারা হর হামেশাই এসব দেখে অভ্যস্ত। কুহু শহরের সবচেয়ে বড় শপিং মলটার সামনে এসে গাড়ি থেকে নামলো। তার সাথে নামলো জিয়াদ। বিয়ের শপিং করার জন্য কুহুকে ডেকে আনা হয়েছে। শপিং মলের সামনে দাঁড়ানো একটা ছেলে গিয়ে এসে বলল, ভাবি আমার সাথে আসুন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে। কুহু আর জিয়াদ দুজনেই ছেলেটার পিছু পিছু আসলো। ছেলেটা একটা শাড়ির দোকানের সামনে এসে দোকানের দরজা খুলে দিয়ে বলল, ভিতরে যান। কুহু আর জিয়াদ দুজনেই ভিতরে ঢুকলো। রাফা কুহুকে দেখেই হাত নাড়িয়ে ডাকলো, ভাবিমণি এইদিকে। খান পরিবারের সবার দৃষ্টি ঘুরে গেল কুহু আর জিয়াদের দিকে। কুহু বেশ বিব্রত অনুভব করলো। লজ্জা মিশ্রিত অস্বস্তি নিয়ে হেঁটে গেল ওদের কাছে। একটা সুন্দর মতো মেয়ে উঠে এসে বলল, তুমি কুহু না? বাহ, বেশ দেখতে তো তুমি। আমি শাহাদতের বড় বোন। কুহু ব্যস্ত হয়ে সালাম দিল আনিশাকে। দোকানে বসে থাকা রেজিয়া সুলতানা আর জয়া বেগমকেও বিনয়ের সাথে সালাম দিল। রেজিয়া সুলতানা ছেলের বউকে দেখে মুগ্ধ হলেন।
মেয়েটাকে বেশ লাগে ওনার কাছে। বড়দের সামনে শান্তশিষ্ট হয়ে থাকার চেষ্টা করে, কিন্তু ভিতরে ভিতরে যে বেশ চঞ্চল তা বুঝাই যায়। আনিশা কুহুকে টেনে তার পাশে বসালো। জিয়াদ বড়দের সাথে কুশল বিনিময় করে এক পাশে গিয়ে বসলো। চোকাচুকি হলো রাফার সাথে। রাফা একটা মুখ ভেঙচি দিয়ে চোখ সরিয়ে নিল। আচমকা এমন ব্যবহারে জিয়াদ হকচকিয়ে গেল। সে অবাক চোখে রাফার দিকে তাকিয়ে রইল। রাফা জিয়াদকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হাত দিয়ে ইশারা করলো, যে ইশারার অর্থ চোখ উপড়ে ফেলবো। জিয়াদের অবাক হওয়া সীমা পেরিয়ে গেল। সে মুখ ঘুরিয়ে নিল। সিদ্ধান্ত নিল এমন অকাল পক্ষ মেয়ের দিকে আর তাকাবে না। শাড়ি দেখার ফাঁকে কুহু এদিক ওদিক তাকালো। শাহাদকে খুঁজছে সে, কিন্তু পেল না। শাড়ি সহ সব কেনা হয়ে গেল, তাও শাহাদের দেখা পাওয়া গেল না। শেষে যখন গয়নার দোকানে কুহু গা ভর্তি গয়না পরে ট্রায়াল দিচ্ছে, তখন কোথা থেকে শাহাদ এসে উদয় হলো। এসেই তার চোখ পড়ল গয়নার ভারে নুইয়ে পড়া কুহুর দিকে। আশেপাশে দেখলো তার মা, চাচি, বোন কুহুকে ঘিরে আছে। তাদের যার যেই গয়নাটা পছন্দ হচ্ছে তাই কুহুকে পরিয়ে ট্রায়াল দিচ্ছে। শাহাদের বেশ মায়া হলো কুহুর কাদো কাদো মুখ দেখে। সে এগিয়ে এসে গয়নার দোকানের একটা টুলে বসে পড়ল। দোকানের ম্যানেজার হাসি মুখে এসে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো। কুহু শাহাদের দিকে একবার তাকালো, চোখাচোখি হলো। আনিশা শাহাদকে ডেকে বলল, দেখ তো তোর বউকে কেমন লাগছে। শাহাদ স্থির দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে বলল, ভালো। শুধু ভালো, আর কিছু বল। এত গয়না পরিয়েছ কেন? বিয়েতে এত গয়না পরে ও হাঁটবে কি করে? ওর তো এখনই কষ্ট হচ্ছে, এক্ষুনি সব খোলো। মহিলারা সবাই মুচকি হাসলো। রাফা গলা বাড়িয়ে বলল, তাহলে তুমি ভাবিমণিকে কোলে নাও, তাহলে তো আর ভাবিমণির কষ্ট করে হাঁটতে হয় না। কুহুর গাল দুটো গরম হয়ে গেল লজ্জায়। চোখ মুখ খিচে নিচের দিকে তাকিয়ে রইল। আনিশা হাসতে হাসতে বলল, আহ, আমার ভাইয়ের কত চিন্তা, সব গয়না তার বউকে বিয়ের দিনই পড়তে হবে না, এগুলো সব একসাথে কিনে দেওয়া হচ্ছে। যখন যখন পড়তে ইচ্ছে হবে তখন পড়বে, বুঝেছিস বউ পাগল। শাহাদ হালকা গলা ছাড়ল। সিদ্ধান্ত নিল আর কোনো কথা বলবে না। এই মহিলা সমাজের সামনে আর কথা বলা তার উচিত হবে না। জিয়াদকে ইশারা দিয়ে এখানে এসে বসতে বলল। আপাতত সে তার শালার সাথে আড্ডা দিবে। শপিং করতে করতে সন্ধ্যা হয়ে গেল, তাও সব কেনা হলো না। শাহাদ সহ পুরুষদের সবকিছুই বাকি রইল, তার জন্য আবার আসতে হবে। রিজিয়া সুলতানা ক্লান্ত কণ্ঠে বললেন, তোমাদের ছেলেটের কেনাকাটায় আমি আর আসতে পারবো না, নিজেদেরটা নিজেরাই এসে কিনে নিস। রাফা ঠোঁট ফুলিয়ে বলল, আমার ম্যাচিং টিকলি তো কেনা হলো না, আর রিধি যদি ওর জিনিস পছন্দ না হয় তাহলে তো আবার আসতে হবে। জয়া বেগম বললেন, পছন্দ না করলে জড়িয়ে পছন্দ করানো হবে। আর তোর যা লাগবে অনলাইনে অর্ডার দিবি। বিয়ে বাড়িতে হাজারটা কাজ আছে, এসবের মধ্যে আর শপিংয়ে আসার ঝামেলা নিতে পারবো না। রেজিয়া সুলতানা কুহুকে জিজ্ঞেস করলেন, কোহ গাড়ি নিয়ে এসেছো তো? জি, জিয়াদের কোচিংয়ে ক্লাস আছে, ওখানে ওকে নামিয়ে দিয়ে তারপর আমাকে বাড়িতে দিয়ে আসবে। তাহলে জিয়াদ গাড়ি নিয়ে যাক, নয়তো ওর ক্লাসে দেরি হয়ে যাবে। তোমায় বরং আমার ছেলে পৌঁছে দিয়ে আসবে। এই শাহাদ, এদিকে আয়। শাহাদ একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। রেজিয়া সুলতানার ডাকে ফোনে কানে নিয়ে এগিয়ে আসলো। ইশারায় জানতে চাইল কেন ডেকেছে। রেজিয়া সুলতানা বললেন, কুহুকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবি। শাহাদ ফোনে হুম হুম করতে করতেই মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আবার আগের জায়গায় ফিরে গেল। যাওয়ার আগে কুহুর দিকে আর চোখে তাকালো। ড্রাইভার সহ সাথে আসা গার্ড এসে শপিং ব্যাগগুলো নিয়ে গাড়িতে রাখলো। সবাই বেরিয়ে আসলো শপিং মল থেকে। গ্যারেজে এসে দাঁড়ালো। শাহাদের কানে এখনো ফোন। রেজিয়া সুলতানা কুহুকে বললেন, আমরা তাহলে যাই, শাহাদের সাথে চলে যেও কেমন? কুহু মাথা হেলিয়ে সাই দিল। সবাই কুহুকে হাত নেড়ে বিদায় জানিয়ে চলে গেল। জিয়াদ এসে বলল, ভাইয়ের কাছাকাছি দাঁড়িয়ে থাকো, আমি গেলাম, আমার ক্লাসে দেরি হয়ে যাবে। জিয়াদও চলে গেল। পুরো আন্ডারগ্রাউন্ড গ্যারেজে সারি সারি গাড়ির মাঝখানে এখন শুধু কুহু আর শাহাদ। শাহাদ ঘাড় ঘুরিয়ে কুহুর দিকে তাকালো। ফোনে কথা বলতে বলতেই কুহুকে হাত দিয়ে ইশারা করলো ওর সাথে আসতে। কুহু পিছু পিছু গেল। চকলেট কালার একটা গাড়ির কাছে এসে গাড়ির ডোর খুলে দিল শাহাদ। কুহু তাতে চড়ে বসলে ডোর লাগিয়ে দিল। কুহু জানালার কাজ ভেদ করে তাকিয়ে দেখল শাহাদ এখনো ফোনেই কথা বলছে। সে তড়িঘড়ি করে
ব্যাগ থেকে ছোট আয়নাটা বের করলো, মুখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো, তারপর লিপস্টিক বের করে ঠোঁটে ঘষলো। তাড়াতাড়ি করে দিতে গিয়ে লিপস্টিকের পরিমাণ বেশি হয়ে গেল। গাড়ির সামনে টিস্যুর বক্স থেকে দুটো টিস্যু নিয়ে ঘষে ঘষে লিপস্টিক মুছল। উকি মেরে দেখলো শাহাদ আসছে কিনা। তারপর এবার খুব সাবধানে সময় নিয়ে হালকা করে দিল। লিপস্টিকটা ব্যাগে রেখে গাল দুটোতে হাত দিয়ে দুটো চড় দিল। ব্যথা পেয়ে মৃদু আহ করে উঠল। একটু থেমে আবারও চড় দিল। আয়না দিয়ে দেখলো মুখটা। গাল দুটোতে একটু গোলাপি আভা এসেছে। ব্যথা পাওয়া সার্থক হয়েছে। শাহাদকে আসতে দেখে সব পরিপাটি করে নড়ে চড়ে ভদ্র হয়ে বসল। সিট বেল্টটা ইচ্ছে করে আটকালো না। শাহাদ এসে আটকে দিবে এই আশায়। শাহাদ গাড়িতে উঠে বসলো। নিজের সিট বেল্ট বেঁধে কুহুকে বাঁধতে বলল। কুহু তার পুরো মুখটা শাহাদের দিকে ঘুরিয়ে বলল, সিট বেল্ট না বাঁধলে হবে না? শাহাদ না তাকিয়ে বলল, না, হবে না। কুহুর মুখটা ভোতা হয়ে গেল। মুখের দিকে তাকালো না কেন? এত চড় দিল মুখে, এগুলো কি সব বৃথা যাবে? সে আবার বলল, আমি রাখতে পারি না। এবার শাহাদ তাকালো। কুহু ওর দিকে চোখ পিটপিট করে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকার মানে বুঝল না শাহাদ। সে হাত বাড়িয়ে বেল্টটা টেনে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পর তার চোখ পড়ল কুহুর সিটের পাশের জায়গাটায়। টিস্যুতে লাল রং দেখে সে ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, এগুলো কি রক্ত নাকি? একটা হাতে নিল। ভালো করে দেখে বুঝলো রক্ত না, কোনো রং হবে। কুহু ছো মেরে শাহাদের হাত থেকে টিস্যুটা নিয়ে ব্যাগে ভরে ফেললো, সাথে পড়ে থাকা টিস্যুটাও। শাহাদের চোখে মুখে বিস্ময় ছড়িয়ে গেল। বিস্ময় কাটিয়ে বলল, লেবু চিপার জিনিস নিয়ে ঘোরেন ভালো কথা, তাই বলে ইউজ টিস্যু ব্যাগে ঢুকাচ্ছেন কেন? কুহু ইতস্তত করে জবাব দিল, ওগুলো আমার ইউজ করা টিস্যু। শাহাদ কিছু একটা বলতে নিয়েও বলল না। গাড়ি স্টার্ট দিয়ে বিড়বিড় করে বলল, শি ইজ আনপ্রেডিক্টেবল। খুব ধীরে ধীরে গাড়ি চালিয়ে যেতে লাগলো শাহাদ। রাস্তার ল্যাম্পপোস্টগুলো জেলে দেওয়া হয়েছে। শাহাদ বাজারের রাস্তা না ধরে বেছে বেছে নীরব রাস্তাগুলো দিয়েই যেতে লাগলো। গলাটা হালকা ছেড়ে কুহুকে উদ্দেশ্য করে বলল, আমার একটা পার্ক আছে, পার্কের পাশেই নদী। সন্ধ্যার ভিউটা সুন্দর হয়। এর আগে এসেছেন কখনো? গলাটা হালকা ছেড়ে কুহুকে উদ্দেশ্য করে বলল। কুহু কি বলবে ভেবে পেল না। এই পার্কে সে 1000 বার না 1,00,000 বার এসেছে বান্ধবীদের সাথে। ক্লাস মিস দিয়ে এই পার্কের নদীর পাড়ে বসেই সবাই মিলে আড্ডা দেয়। কলেজে থাকতে কলেজ মিস দিয়ে পার্কে আসায় পুলিশের তোড়ানিও খেয়েছে। সে সুন্দর মতো বলল, কয়েকবার এসেছি, এছাড়া তেমন আসা হয়নি। বাসা থেকে পারমিশন থাকলে নিয়ে যেতে পারি এখন। কুহুর চোখ দুটো চকচক করে উঠল। সে এক বাক্যে বলে দিল, বাসায় কিছু বলবে না। শাহাদ ডান পাশের রাস্তায় গাড়ি ঠুকিয়ে দিল। স্পিড তুলে 10 মিনিটের ব্যবধানে পার্কের গেটের সামনে এসে গাড়ি পার্ক করলো। পার্কে মোটামুটি অনেক ভিড়। সন্ধ্যায় সবাই ঘুরতে বেরিয়েছে। পাবলিক পার্ক হওয়ায় টিকিট লাগে না, সবার জন্য উন্মুক্ত। শাহাদ কুহুকে নিয়ে পার্কে ঢুকলো। পথের মধ্যে অনেকজনের সাথেই তাকে কুশল বিনিময় করতে হলো। কেউ কেউ এসে কোলাকুলি করলো, কেউ হ্যান্ডশেক করলো। শাহাদ কুহুকে পার্কের শেষ মাথায় একটা চায়ের দোকানে নিয়ে গেল। চায়ের দোকানদার সালাম দিল। দোকানের ভিতর কয়েকটা ছেলে বসা ছিল। তারা উঠে ভাই ডেকে সালাম দিল। শাহাদ কিছুক্ষণ তাদের সাথে কথা বলে দোকানের পিছনে এসে কুহুকে নিয়ে একটা বেঞ্চিতে বসলো। কুহুকে উদ্দেশ্য করে বলল, সামনে তাকান। কুহু তাকালো কিন্তু কিছু দেখতে পেল না। শাহাদ আঙ্গুল তুলে তাক করলো একদিকে। এবারও কুহু দেখতে পেল না। শাহাদ কুহুর কাছাকাছি এসে কুহুর একটা হাত নিজের হাতে নিল। পুরুষালী হাতের গভীর স্পর্শ পেয়ে কুহু ঘাবড়ে গিয়ে শাহাদের দিকে তাকালো। শাহাদ কুহুর চোখে চোখ রেখে চমৎকার করে হাসলো। চোখ দিয়ে ইশারা করে বুঝালো সামনে তাকাতে। কুহু সামনে তাকালো। শাহাদ কুহুর হাতটা নিজের হাত দিয়ে ধরে একদিকে তাক করলো। ধীর স্বরে বলল, হাত বরাবর তাকান। কুহু তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখতে পেল জিনিসটা। নদীর ওপারে একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটার সামনের জায়গাটার নদীর পাড় ঘেঁষে লম্বা কয়েকটা স্ট্যান্ডে উল্টো করে কতগুলো স্টিলের ইংরেজি অক্ষর বসানো। সেগুলো লাইটিং করা। সেই লাইটিং করা অক্ষরগুলোর প্রতিবিম্ব পড়ছে নদীর পানিতে। সেখানে উল্টো অক্ষরগুলো একটা বাক্য তৈরি করেছে। সেটা হলো আই লাভ ইউ। লেখাটার পাশে একটা লাল রঙের লাভ। শাহাদ কুহুর হাত ছেড়ে দিল। প্রশ্ন করল, দেখেছেন? কুহু মাথা নাড়ালো। সে দেখেছে।
শাহাদ সেদিকে তাকিয়ে বলল, রেস্টুরেন্টের এই ব্যাপারটা খুব এক্সেপশনাল। ভাবলাম আপনার ভালো লাগবে, তাই দেখাতে আনলাম। কুহু কিছু বলল না। শাহাদ হাত ধরায় তার অনুভূতিরা সব উলটপালট হয়ে গেছে। এর মধ্যে চা নিয়ে এলো। শাহাদ দুটো কাপ নিজের হাতে নিল, একটা কুহুর দিকে বাড়িয়ে বলল, এখানকার চাটা অনেক ভালো, খেয়ে দেখুন। হিসাম বাড়িতে ঢুকে হাত ছেড়ে স্ত্রীকে ডাকলো। তৃপ্তি ছুটে এলো স্বামীর ডাকে। হিসাম এক গ্লাস পানি নিয়ে আসতে বলল। তৃপ্তি দৌড়ে গিয়ে পানি এনে হিসামকে দিল। হিসাম সোফায় বসে সবটুকু পানি শেষ করলো। তৃপ্তি কিছু বলবে তার আগেই হিসামের কল এলো। হিসাম কলটা কানে ধরে কিছু শুনল, তারপর হিংস্র হয়ে চিৎকার করে উঠল, তোরা কি করছিলি? আমার ছেলেদের রাস্তায় ফেলে মারলো আর তোরা একটা টোকাও দিতে পারলি না। আবার উপাস থেকে কিছু বলল। হিসাম আবারও গর্জে উঠল, সংখ্যায় বেশি থাকলে অত্যন্ত একটাকে তো আটকে রাখতে পারতি, তাহলে পুলিশ ধরতে পারতো। কয়েকটা ঘা মারলে এসবের পিছনের আসল লোক বেরিয়ে আসতো। বাস্টার্ড, টাকা দিয়ে তোদেরকে পুষে লাভ কি? আমার কাজে তো আসিসই না, উল্টো আমার নাম খারাপ করছিস। হিসাম কলটা কেটে ফোনটা ছুঁড়ে দিল সোফায়। হিসামের মা মঞ্জুরা বেগম বেরিয়ে এসেছেন চিৎকার শুনে। জিজ্ঞেস করলেন, আবার কি হয়েছে? শতাত আমার লোককে মেরেছে। মঞ্জুরা বেগম বিড়বিড় করে বললেন, তাহলে পুলিশে গিয়ে মামলা করছিস না কেন? শাহাদাতের কোনো লোক ছিল না, যারা মেরেছে সবাই লোকাল বস্তির। কিন্তু আমি শিওর এতে ওই শাহাদাতেরই হাত আছে। আমি ওকে খুন করব। তৃপ্তি বলল, খুনোখুনি ছাড়া কি তোমার মাথায় আর কিছু আসে না? মঞ্জুরা বেগম খেকিয়ে উঠলেন, কেন? তোমার এত লাগছে কেন? ওই শাহাদ তোমার কি হয়? আহ মা, থামো। তৃপ্তি, তুমি যাও। রিশাম কোথায়? ঘুমিয়ে পড়েছে? স্বামীর প্রশ্নে তৃপ্তি উত্তর দিল, অন্তত ছেলের মুখের দিকে তাকিয়ে এসব বাদ দাও। ছেলেটাকে অন্তত এতিম করো না। আর আমি যে পিতৃহারা হলাম তার বেলায়? শাহাদাত তোমার বাবাকে খুন করেনি। ছেলেটা বারবার এই কথা বলেছে। বাড়ি বয়ে এসে তোমাকে অনুরোধ করেছে ভুল না বুঝতে। শত্রুতা সৃষ্টি করতে কেউ ভুল বোঝাচ্ছে তোমায়। মঞ্জুরা বেগম বললেন, ওদের সাথে বন্ধুত্ব কবে ছিল যে নতুন করে শত্রুতা হবে? আমার ছেলে নিজ চোখে শাহাদকে তার বাবাকে গুলি করতে দেখেছে। এর চেয়ে বড় প্রমাণ আর কি? মঞ্জুরা বেগম হিসামের কাঁধে হাত দিয়ে বললেন, শোনো বাবা, এই বদলা তোকে নিতে হবে। রক্তের বদলে রক্ত। আমি বিধবা হয়েছি। ওই খান বাড়ির অন্তত একটা মেয়ের গায়ে হলেও বিধবা তকমা লাগতে হবে, তবেই আমার মন জুড়াবে। হবে মা, সব হবে। শাহাদকে আমি ছাড়ব না। খান বাড়ির বংশ শাহাদ পর্যন্তই শেষ। এরপর আর কোনো বংশধর আসবে না। আজ কুহুর গায়ে হলুদ। গায়ে হলুদের আয়োজন করা হয়েছে ছাদে। ছেলেরা সবাই হলুদ পাঞ্জাবি আর সাদা পায়জামা পরেছে, আর মেয়েরা পরেছে হলুদ শাড়ি আর সাদা ব্লাউজ। মেয়েরা মাথায় ফুল গুজেছে অনেকেই। ছাদের একপাশে স্টেজ, এখানে কুহুকে এনে বসানো হবে। ওই স্টেজের সামনেই অনেক চেয়ার রাখা অতিথিদের জন্য। রেলিং ঘেঁষেও অনেক চেয়ার রাখা হয়েছে। এক পাশের টেবিলে খাবার দাবারের ব্যবস্থা। কুহুকে এখনো সাজানো হচ্ছে। তার মেয়ে কাজিনরা সব ঘিরে আছে তাকে। তনয়া লেহেঙ্গার ওড়না পিন দিয়ে আটকে দিল। কুহুর চুলগুলো বেনি করে এক পাশে ফেলে রাখা হয়েছে। বেনির ভাজে ভাজে ছোট ছোট হলুদ ফুল। সারা শরীরে হলুদ ফুলের গয়না। সাজানোর সময় মেয়েরা বিভিন্ন কথা বলে কুহুকে উত্ত্যক্ত করলো। কুহুর কানে কানে বিভিন্ন নিষিদ্ধ বাক্য উচ্চারণ করলো। কুহু নাক সিটকে বলল, ছি, অসভ্য তোরা। এই কথাই যেন তাদের উৎসাহ আরও বাড়ল। গলা ফাটিয়ে সবাই হেসে আবারও ওই একই কাজ করলো। কুহুকে স্টেজে তোলা হলো মধ্য দুপুরে। প্রথমে হলুদ দিল শিরিনা বেগম। চারদিক থেকে ফটোগ্রাফারের ফ্ল্যাশ পড়লো তাদের উপর। তারপর এলেন মোয়াজ্জেম হোসেন। বাবাকে দেখে কুহু নড়ে চড়ে বসলো। বাবার সাথে তার তেমন সখ্যতা নেই। বাবা মেয়ের মাঝে এক অন্যরকম দূরত্ব, কিন্তু সেই দূরত্বে ভালোবাসার কমতি নেই। মোয়াজ্জেম সাহেব এসে মেয়েকে হলুদ দিলেন, মিষ্টিমুখ করালেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে উঠে চলে এলেন। স্টেজ থেকে নেমে সিঁড়ির গোড়ায় এসে সবার আড়ালে রুমাল বের করে চোখ মুছলেন। একমাত্র মেয়েকে কাল বিদায় দিতে হবে, এই কথা চিন্তা করে তার বুকের ভিতর মোচড় দিচ্ছে। মেয়েকে আরও পরে বিয়ে দিলেও পারতেন,
কিন্তু শাহাদের বাবার জোরাজোরিতে শেষ পর্যন্ত হার মানতে হলো তাকে। শিরিনা বেগম স্বামীর কাঁধে হাত রাখলেন। মোয়াজ্জেম হোসেন স্ত্রীকে দেখে তাড়াতাড়ি রুমাল পাঞ্জাবির পকেটে রেখে দিল। নিজেকে স্বাভাবিক করে হাসল। শিরিনা বেগম বললেন, শুরুতেই বলেছিলাম মেয়েটাকে এত তাড়াতাড়ি বিয়ে দিও না। এমনিতেই এই মেয়ের বুদ্ধিশুদ্ধি কম, আর একটু বয়স হলে হয়তো সংসারটা ভালো করে বুঝতো। শিরিনা বেগম পিছন ফিরে একবার মেয়ের দিকে তাকালেন। তার চোখ দুটোও ভিজে গেল। তিনি আর দাঁড়ালেন না, নিচে নেমে গেলেন। জিয়াত এসে কুহুকে হলুদ লাগালো। বিভিন্ন পোজ দিয়ে দুই ভাই বোন ছবি তুলল। নিচ থেকে ভেসে এলো গাড়ির হর্নের শব্দ। বরের বাড়ি থেকে হলুদের ডালা নিয়ে এসেছে। বরের বাড়ির লোকজন। মেয়েরা দৌড়ে গেল রেলিংয়ের কাছে। জিয়াত ছাদে থাকা ছেলেদেরকে নিয়ে নিচে গেল সবাইকে আপ্যায়ন করে নিয়ে আসতে। খানিক বাদেই ছাদে ঢুকলো বরের বাড়ির সবাই। হলুদের ডালা নিচে রেখে এসেছে তারা। রাফা দূর থেকে কুহুকে দেখে হাত নাড়ালো। এক প্রকার দৌড়ে এলো স্টেজের দিকে। এসে কুহুর সাথে বসে পড়ল। ফোন উঠিয়ে বলল, ভাবিমণি পোজ দাও। অনেক ছবি তুলল রাফা কুহুকে নিয়ে। জিয়াদ অতিথিদের আপ্যায়ন করে বসালো। তাদের সবাইকে খাবার সার্ভ করলো। শালিকা ওঠো, আমাকে একটু আমার শালার বউয়ের সাথে পরিচয় হতে দাও। রাহাতের কথায় রাফা উঠে গেল। রাহাত কুহুর পাশে বসে বলল, আমি তোমার হবু বরের বোন জামাই, আর তুমি আমার শালার বউ। এখন থেকে সেই সম্পর্ক বাদ। এখন থেকে তুমি আমার শালে, আর দুলাভাইরা সবসময় শালের দলে থাকে। রাফা ফোরন কেটে বলল, একটু আগে ভাইয়াকে বলে আসলেন আপনি ভাইয়ার দলে, 1 ঘন্টার ব্যবধানে দল চেঞ্জ করে ফেললেন। তুমি শালি বেশি কথা বলো। দুলাভাইদের বেলায় প্রয়োজনে দল চেঞ্জ করার জায়েজ আছে। রাফা নাক ছিটকালো রাহাতের কথায়। রাহাত একটা মিষ্টি তুলে খাওয়ালো কুহুকে। কুহু একটুখানি খাওয়ায় অসন্তুষ্ট হয়ে মাথা নেড়ে বলল, এত কম মিষ্টি খেলে কিভাবে হবে? তুমি হলে মধুমিয়ার বউ, তোমার তো সারা বছর মিষ্টি খেতে হবে। তনয়া পাশ থেকে জিজ্ঞেস করলো, মধুমিয়া কে দুলাভাই? আমার শালা। শাহাদাত নামের অর্থ মধু। মিষ্টি খেতে না জানলে মধু হাজবেন্ড করবে কিভাবে? কুহুর লজ্জায় প্রাণ যায় যে অবস্থা। সে মুখে কুলু পেটে বসে থাকলো। রাহাত বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলে উঠে চলে গেল। যাওয়ার আগে মিষ্টি খাওয়ার অভ্যাস করতে বলল। তনয়া কুহুর কানের কাছে মুখ এনে বলল, একটু মধু এনে দেই, এখন থেকে খেয়ে প্র্যাকটিস কর। কুহু কটমট করে তাকালো। তনয়া দুষ্টু হেসে চোখ মারল। রাফা হুট করে মোবাইল কুহুর সামনে ধরে বলল, ভাবিমণি দেখো। কুহু মোবাইলের দিকে তাকালো। মোবাইলে ভিডিও কল হচ্ছে। সেখানে শাহাদকে দেখা যাচ্ছে। সে হলুদের স্টেজে বসে আছে। হলুদ পাঞ্জাবির উপর ডিজাইনার গোল্ডেন কোটি আর সাদা পায়জামা। গালের দুপাশে হলুদ, কপালে আর নাকেও হালকা আছে। বরাবরের মতো পাঞ্জাবির হাতা গুটানো, আর হাতে খড়ি। তার আশেপাশে অনেক ছেলে, সবাই পোজ দিয়ে ছবি তুলছে। স্টেজের এদিক ওদিক অনেক মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারাও এসে যে যার মতো সেলফি তুলে যাচ্ছে। মেয়েদের সাথে ছবি তোলা দেখে কুহু হালকা জ্বলুনি অনুভব হলো। রাফা গলা উঁচিয়ে বলল, রিধি ফোনটা ভাইয়ার কাছে নিয়ে যা। অপর পাশে ভিডিও কলে থাকা রিদি ফোনটা শাহাদের হাতে ধরিয়ে দিল। আচমকা ফোন হাতে পেয়ে শাহাদ তাকিয়ে দেখল ফোনে কুহুকে দেখা যাচ্ছে। শাহাদ কিছুক্ষণের জন্য ভরকে গেল। সে বসা থেকে উঠে স্টেজ থেকে নেমে এলো। একটা কোণে এসে ফোন সামনে ধরে বলল, কেমন আছেন কুহু? রাফা কুহুর হাতে ফোন ধরিয়ে দিয়ে ইশারা করে তনয়াকে নিয়ে এখান থেকে নেমে গেল। আর কাউকে স্টেজে উঠতে দিল না। কুহু জবাব দিল, ভালো। আপনি? শাহাদ একটা প্লাস্টিকের চেয়ার এনে বসলো। বলল, একটু খারাপ আছি। মা চাচিরা নিয়মের নামে আমাকে রীতিমতো হলুদে চুবাচ্ছে। কুহু ফিক করে হেসে দিল। শাহাদ শান্ত চোখে সেই হাসি দেখল। তারপর নিজেও ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ইউ আর লুকিং প্রিটি মিস কুহু। কুহুর চোখে মুখে লজ্জারা উপচে পড়ল। সে শাহাদের দিকে তাকিয়ে থাকতে পারল না। এদিক ওদিক চোখ ঘুরালো। আর চোখে তাকিয়ে দেখল শাহাদ তার দিকে তাকিয়ে আছে এখনো। সে গলা পরিষ্কার করে বলল, এখন তাহলে রাখি। কেন, লজ্জা পাচ্ছেন? না, পাচ্ছি না। বলি কুহু ফোন কেটে দিল। তার পক্ষে এই পরিস্থিতিতে থাকা আর সম্ভব না। কুহু ফোন কেটে দেওয়ায় শাহাদ হাসল। কাল দিন পর সারা জীবন একসাথে থাকা হবে। আর এই মেয়ে এখনো লজ্জা পাচ্ছে। সে ফোন হাতে উঠে দাঁড়ালো। স্টেজে গিয়ে
এই হলুদের ঝামেলা তাড়াতাড়ি শেষ করে ঘরে যেতে চাই সে। বাড়ির চারপাশের পুরো বাগান জুড়ে অনুষ্ঠানের আয়োজন। এদিক ওদিক চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানে গেস্টরা বসে আছে। অনেক ভিআইপি গেস্টরা এসেছে। আশফাক খান আর আব্দুল গাফফার খান তাদের সময় দিচ্ছেন। শাহাদ তার চাচুর অভাব অনুভব করলো। তার চাচু থাকলে প্রোগ্রামটা আরও জমজমাট হতো। শাহাদ আবার চারপাশে চোখ বুলিয়ে স্টেজের দিকে হাঁটা দিল। পথিমধ্যে হঠাৎ পাঞ্জাবি পায়জামা পরা একটা লোক সামনে এসে দাঁড়িয়ে গেল। লোকটার মুখে একটা সাদা কাপড় পেঁচানো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। লোকটার চোখের দৃষ্টি দেখে শাহাদের অবচেতন মন সচেতন হয়ে গেল। শাহাদকে কিছু ভাবার সময় না দিয়ে লোকটা হঠাৎ রিভলভার বের করে গুলি করলো শাহাদের বুক বরাবর। নাইমুর একটা ফ্যাক্টরির ছাদে হাত দুটো রেলিংয়ের উপর ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, তার বাম হাতে জ্বলন্ত সিগারেট। তার দৃষ্টি দূরে দাঁড়িয়ে থাকা রাজপ্রাসাদের মতো বাড়িটার দিকে। চারদিকে সবুজ বাগান, তার ঠিক মাঝখানে সাদা ধবধবে বাড়িটা। বাড়ির বাগানে আজ হলুদের প্রোগ্রাম। দূর থেকে শোরগোল গান বাজনা ভেসে আসছে। নাইমুর কান পেতে আছে একটা নির্দিষ্ট শব্দের জন্য। শব্দটা পেয়ে গেলেই কিছুটা নিশ্চিন্ত হতো। বাকিটা নিশ্চিন্ত হতো খবর পাওয়ার পর। মিজান দৌড়ে এসে নাইমুরের পাশে দাঁড়িয়ে বলল, ভাই আসিফ বাড়ির ভিতরে ঢুকে গেছে। নাইমুর ভারী ভাঙা কণ্ঠে জিজ্ঞেস করলো, এত গার্ড ফাঁকি দিল কিভাবে? বাড়ির পিছনে প্রাচীরের বাইরে গার্ডগুলোকে টাকা খাওয়াতে হয়েছে। শালা সব জায়গায় গাদ্দারে ভরা, যার নুন খাচ্ছে তাকেই মারার জন্য টাকা নিয়ে সাহায্য করছে। কাজ শেষে হলে এদেরকেই সরিয়ে দিবি। গাদ্দারের দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই। মিজান মাথা নাড়ালো। সে বুঝাচ্ছে। নাইমুর কান পেতে থাকলো শব্দ শোনার জন্য। অনেকক্ষণ কান পেতে থাকার পর আনন্দ করতে থাকা বাড়িটা থেকে ভেসে আসলো গুলির শব্দ। থেমে গেল সব গান বাজনা, শোনা গেল মেয়েদের চিৎকার। কিছুক্ষণ যেতেই ভেসে এলো আরও একটা গুলির শব্দ। এবার মেয়েদের সাথে ছেলের হাঁক ডাকে চিৎকারও যোগ হলো। গার্ডদের বন্দুকগুলো থেকে বেশ কয়েকবার ব্রাশ ফায়ার করা হলো। ভেসে আসলো আরও কতগুলো গুলির শব্দ। নাইমুর ঠোঁট কামড়ালো। কাজ হয়ে গেছে তার। প্রথম দুটো গুলির শব্দ আসিফের রিভলভারের, যেটা সে আসিফকে দিয়েছে। পরেরগুলো গার্ডগুলোর। মিজান চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, আসিফ বোধহয় শেষ হলেই ভালো, ঝামেলা কমলো। নয়তো বেঁচে ফিরে এলে আমার একটা গুলিও নষ্ট করতে হতো না। নাইমুর সিগারেটের ছাইটা ফেলে দিয়ে টান দিল। তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে ছাদের দরজার দিকে পা বাড়ালো। মিজান আস্তে করে ঠোক গিলল। নাইমুরের সাথে কাজ করতে তার বুক কাঁপে। কাজের স্বার্থে নাইমুর যে কোনো সময় যে কোনো কাউকে মেরে ফেলে। মিজান বহুবার চেষ্টা করেছে নাইমুরের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে, এসব কাজ না করতে, কিন্তু এইসব কাজে একবার ঢুকলে ফেরার আর উপায় নেই। মিজান দেরি না করে নাইমুরের পিছু পিছু গেল। দেরি করলে নেক্সট মিশনে তাকেও জমের বাড়ি পাঠিয়ে দিতে পারে। শাহাদ তার সামনে দাঁড়ানো লোকটার দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। লোকটার মুখ সাদা একটা কাপড় দিয়ে পেঁচানো, শুধু চোখ দুটো দৃশ্যমান। শাহাদ লোকটার চোখের দিকে তাকালো। এই দৃষ্টি তার অবচেতন মনকে সচেতন হওয়ার ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ লোকটা তার পাঞ্জাবের পকেট থেকে রিভলভার বের করে শাহাদের দিকে তাক করলো। শাহাদ চমকে গেল। তাকে আরও চমকে দিয়ে লোকটা ট্রিগার টিপে দিল। ট্রিগারে আঙ্গুল দেয়া মাত্রই শাহাদ লোকটার কবজি ধরে হাতটা উপরে তুলে ফেলল, যার ফলে গুলিটা হলো আকাশের দিকে। গুলির শব্দে চারপাশে সব থেমে গেল। লোকটা গুলি মিস হতেই অপর হাত দিয়ে খুশি দিল শাহাদকে। শাহাদ কিছুটা টরে গেল। রিভলভার ধরে রাখা হাতটা আরও চেপে ধরে পা দিয়ে প্রবল গতিতে লোকটার হাঁটু বরাবর আঘাত করল। পায়ে আঘাত পেয়ে লোকটা হাঁটু ভেঙে কিছুটা নিচু হয়ে গেল। নিচু হয়ে প্রবল আক্রোশে সে আবারও শাহাদকে গুলি করতে চাইল। তবে রিভলভার ধরে রাখা হাতটা শাহাদের আয়ত্তে থাকায় এবারের গুলিটাও মিস হয়ে গেল। শাহাদ এবার ঘুষি দিল লোকটার মুখে। পায়ের আঘাতে আগে থেকেই ধরাশয়ী ছিল, এবার মুখে আঘাত পেয়ে মাটিতে ছিটকে পড়ল। হাত থেকে রিভলভারটা ফসকে গেল। পুরো এরিয়াতে গন্ডগোল লেগে গেছে। ছেলেরা সব চিৎকার করছে। কোথা থেকে গুলিটা এসেছে সবাই তা নির্ধারণ করে সেদিকেই ছুটতে ব্যস্ত। গার্ডরা কয়েক দফা ব্রাশ ফায়ার করলো। সব গেস্টরা যেন ঘটনাস্থলে না যেতে পারে, তাই তাদেরকে নিরাপদ দূরত্বে আটকে রাখা হলো। মাটিতে পড়ে গিয়ে লোকটা আরও ক্ষেপে গেল। শাহাদ লোকটার দিকে হাঁটু ভেঙে বসল। হাত দিয়ে মুখের কাপড়টা সরাতে নিলে পাশে পড়ে থাকা একটা ভাঙা ইট তুলে শাহাদকে আঘাত করলো। শাহাদ আহ শব্দ করে কপালে হাত দিয়ে বসে পড়ল।
গার্ডগুলো ততক্ষণে চলে এসেছে। দূর থেকে শাহাদকে আঘাত করতে দেখে লোকটার আশেপাশে গুলি করলো তারা। আগন্তুক লোকটা পালানোর জন্য ওঠার চেষ্টা করে দাঁড়ালো, কিন্তু হাঁটুতে শাহাদের করা আঘাতের জন্য তার পক্ষে দাঁড়ানোই কঠিন হয়ে গেছে। দৌড়ানো তো অনেক পরের ব্যাপার। গার্ডগুলো এসে লোকটাকে ঘিরে বন্দুক তাক করে চারপাশে দাঁড়ালো। কয়েকজন গিয়ে শাহাদকে তুলল, জিজ্ঞেস করলো, স্যার আর ইউ ওকে? শাহাদ এক হাত কপালে চেপে অন্য হাত উঠিয়ে যন্ত্রণা জড়িত কণ্ঠে বলল, ইয়া আই এম ওকে। তারপর লোকটার দিকে তাকিয়ে বলল, এর মুখের কাপড় সরাও। একটা গার্ড কাপড় সরালো। 22-23 বছরের একটা ছেলে, তার চোখে মুখে হতাশার ছাপ। হয়তো শাহাদকে খুন করতে পারেনি বলেই হতাশ। শাহাদ ছেলেটির চোখের দিকে তাকালো, চোখে পানি টলমল করছে, মুখে আক্রোশ থাকলেও চোখ দুটোতে গভীর বিষাদ লুকিয়ে আছে। তমাল সহ অন্য সব ছেলেরা হন্তদন্ত হয়ে দৌড়ে এলো। তারা একদম বাড়ির কোণার দিকের বাগানে বসে মজা মাস্তি করছিল, তাই আসতে সময় লেগেছে। তমাল দৌড়ে এসে চোখ বড় বড় করে বলল, ভাই তোমার কপাল থেকে রক্ত পড়ছে। তারপর ছেলেটির দিকে তেড়ে গিয়ে ছেলেটির কলার চেপে বলল, কুত্তার বাচ্চা তোরে কে পাঠাইছে বল? একটা ছেলে এসে শাহাদকে রুমাল দিল। শাহাদ রুমাল কপালে চেপে ধরে বলল, তমাল ছাড় ওকে। তমাল ছেড়ে দিল লোকটাকে, ছেড়ে দিয়ে শাহাদের কাছে এলো। শাহাদ গার্ডগুলোকে উদ্দেশ্য করে বলল, ওর মুখটা ঢেকে নিয়ে যাও, আউট হাউসে আটকে রাখো, কেউ যেন ওর খবর না জানে। রিজিয়া সুলতানার কণ্ঠ শোনা যাচ্ছে। উনি শাহাদের নাম ধরে ডেকে ডেকে এদিকেই আসছেন। শাহাদ গার্ডগুলোকে ইশারা দিয়ে চলে যেতে বলল। গার্ডগুলো লোকটার মুখ ঢেকে নিয়ে চলে গেল আউট হাউসের দিকে। রেজিয়া সুলতানার সাথে আশফাক খান আর আব্দুল গাফফার খানকেও দেখা গেল। সবাই চিন্তিত ভঙ্গিতে হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে। বাড়ির এইদিকে হলুদের স্টেজ হওয়ায় দূর থেকে এদিকটা দেখা যায় না। হলুদের স্টেজটার পিছন দিক দিয়ে এদিকে আসতে হয়। রেজিয়া সুলতানা শাহাদকে দেখতে পেয়ে দৌড়ে আসলেন। ভয়ার্ত চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, কি হয়েছে তোকে? রক্ত কেন? কোথায় গুলি লেগেছে? শাহাদ কপাল থেকে রুমালটা সরিয়ে দেখিয়ে হাসি মুখে বলল, কপালটা একটু কেটেছে মা, গুলি লাগেনি। রেজিয়া সুলতানার চোখ টলমল করছে। গুলাগুলির শব্দ শুনে এখানে আসার পথে শাহাদের ক্ষতি হয়েছে এমন কুচিন্তাই মাথায় এসেছে শুধু। এখন নিজ চোখে শাহাদকে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে দেখে তিনি দম ফেললেন। শাহাদের হাসি দেখে শাহাদের গালে একটা আস্তে করে চড় মেরে বললেন, হাসছিস কেন? এইভাবে এই নীরব জায়গায় আসতে কে বলেছে? এদিকটা মানুষ কম দেখিসনি? মায়ের চর আর বকুনি খেয়ে শাহাদের হাসি আরো বিস্তৃত হলো। আশফাক খান ধমকে বললেন, হাসি বন্ধ করো, তোমাকে আমি অনেকবার বলছি সাবধানে থাকতে। এখন থেকে তুমি গার্ড ছাড়া কোথাও যাবে না। আব্দুল গাফফার বিরক্ত হয়ে বললেন, তোমরা দুজন বাবা মা মিলে আহত ছেলেটাকে বকছিস কেন? আশফাক খান বাবার কথাই থেমে গেলেন, প্রশ্ন করলেন, হামলাকারী কোথায়? ওকে আউট হাউসে আটকে রাখা হয়েছে বাবা। চিনতে পেরেছিস? না। রেজিয়া সুলতানা ভালো করে শাহাদের ক্ষত পরীক্ষা করে বললেন, ঘরে চল, তোর ট্রিটমেন্ট নিতে হবে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে যাই। রেজিয়া সুলতানা চোখ কপালে তুলে বললেন, এই অবস্থা তুই গায়ে হলুদ করবি? অনেকেই আমাকে হলুদ দেয়নি মা, একবারই যেহেতু বিয়ে করছি তাদেরকে হলুদ দেওয়া থেকে বঞ্চিত করা উচিত হবে না। রেজিয়া সুলতানা বিস্ফোরিত চোখে তাকালেন ছেলের দিকে। আশফাক খান ছেলের এমন খামখেয়ালিপনায় বেশ বিরক্ত হলেন। খুশি হলেন আব্দুল গাফফার খান। নাতের কাজ চাপড়ে নাতিকে এই বিষয়ে পূর্ণ সাপোর্ট দিলেন তিনি। দাদার সাপোর্ট শাহাদ তার হতভম্ব বাবা মায়ের দিকে তাকিয়ে চমৎকার করে হাসল। কুহুদের বাড়িতে বেশ জমজমাট ভাব। রাতের অন্ধকারে কুহুদের বাড়িটা লাল নীল লাইটের আলোয় জ্বলজ্বল করছে। বাড়ির ভিতর মেহমানদের আনাগোনায় মুখরিত। মোয়াজ্জেম হোসেন তার ঘরে সোফায় বসে চিন্তিত মুখে ফোন কানে ধরে কথা বলছেন। তার সামনে বসে আছেন শিরিনা বেগম। কিছুক্ষণ পর ফোন কান থেকে নামিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে মোয়াজ্জেম হোসেন বললেন, গুলি লেগেছে শাহাদের? শিরিনা বেগম চিন্তিত মুখে তাকালেন স্বামীর দিকে, প্রশ্ন করলেন, মেয়েটাকে এসবের মাঝে না জড়ালে হতো না? ও তো এমনিতেও রাজনীতি পছন্দ করে না, তোমার কথায় বিয়ে করতে রাজি হয়েছে। মেয়েটা এসব সহ্য করতে পারবে তো?
জীবনে যেসব দেখেনি বিয়ের আগের দিন হবু স্বামীর এসব খবর সহ্য করতে পারবে? শিরিনা বেগম চিন্তিত মুখে মাথা নাড়লেন। এই ঘরের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে কুহু সব শুনল। সবকিছু পেরিয়ে সিঁড়ি দিয়ে নিজের ঘরে যেতে লাগলো। মাঝ সিঁড়িতে আসতেই তার মেজ খালার সাথে দেখা হলো। তিনি পায়েস বানানোর জন্য চাল ডালাই করে নিয়ে নিচে যাচ্ছিলেন। কুহুকে আটকে বলল, কিরে, মুখটা শুকিয়ে আছে কেন? খাসনি? কুহু উত্তর দিল না। মেজ খালা আবার বললেন, ঘরে যা, আমি তোর জন্য পরাটা মাংস পাঠাচ্ছি। কুহু ঘরে আসলো। তার ঘরের বিছানায় তনয়া সহ তার সব কাজিনরা শুয়ে বসে যে যার মতো আড্ডা দিচ্ছে। ঘরের এদিক ওদিক ফুলসহ শাড়ি গয়না ছড়ানো ছিটানো। কুহু চার্জ থেকে মোবাইলটা নিয়ে বারান্দায় চলে এলো। বারান্দার দরজা লক করে দিয়ে কল করলো শাহাদকে। দুবার রিং হতেই রিসিভ হলো। ও পাশ থেকে ভেসে আসলো ভারী পুরুষালী কণ্ঠ। কুহু। গম্ভীর রসকসহীন কণ্ঠ, অথচ কত দরদ দিয়ে কুহু নামটা উচ্চারণ করলো। এমন ডাকে কুহুর সারা অঙ্গ হালকা কাঁপুনি দিয়ে উঠল। সে সরাসরি জিজ্ঞেস করলো, আপনাকে নাকি গুলি করা হয়েছে? ও পাশ থেকে কোনো আওয়াজ এলো না। কিছুক্ষণ পর হালকা হাসি ভেসে আসলো। জিজ্ঞেস করলো, কে বলেছে? আমি শুনেছি। মানুষ গুজব ছড়াচ্ছে। আমি শুনেছি আপনি আহত হয়েছেন, এটাও গুজব? না, এটা গুজব না। ডেকোরেশনের একটা পিলারে লোহার সাথে লেগে কপাল লেগে কেটে গেছে, এই আর কি। মিথ্যে বলছেন? পুরুষালী কণ্ঠের হাসি ভেসে আসলো। হো হো করে হাসছে যেন কুহু খুব মজার কিছু বলেছে। চাপা অভিমানে কুহুর চোখে পানি এলো এলো ভাব। হাসি থামিয়ে ওপাশ থেকে বলল, আপনার কি চিন্তা হচ্ছে কুহু? চিন্তা করবেন না, সত্যি বলছি, আমাকে কেউ গুলি করেনি। শাহাদের সরল কণ্ঠে বলা কথাটা কুহুর বিশ্বাস হলো। তার চিন্তা দূর হয়ে মুখটা উজ্জ্বল হলো। জিজ্ঞেস করলো, এখন কেমন আছেন? ভালো, তবে বিয়ের দিন ভালো থাকবো কিনা বলা যাচ্ছে না। শরীর খারাপ থাকলে বিয়ে করতে আসবো না, আমার বদলে অন্য কাউকে পাঠাবো প্রক্সি হিসেবে। কুহু চিৎকার করে বলল, কি? আবার হাসির শব্দ শোনা গেল। হাসি থামিয়ে বলল, আই ওয়াজ কিডিং কুহু, আমি আসবো। এখন তাহলে রাখি, কাল দেখা হচ্ছে, গুড নাইট। কলটা কেটে গেল। কুহুর মুখ জুড়ে এক অভিমান মিশ্রিত হাসি ছড়িয়ে পড়ল। শাহাদের উপর রাগও হচ্ছে, আবার অন্যরকম এক অনুভূতিতে শরীর মন আন্দোলিতও হচ্ছে। শাহাদ কল কেটে জানালার কাছ থেকে সরে এলো। ফোনটা পকেটে রেখে ঘরের মাঝখানে রাখা চেয়ারটায় বসলো। তার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে আসিফকে। তার হাত দুটো পিছমোড়া করে বাঁধা। শাহাদ আর আসিফকে ঘিরে কয়েকজন গার্ড আর দলের ছেলেরা দাঁড়িয়ে আছে। আসিফকে জিজ্ঞাসাবাদ করছিল শাহাদ। কুহুর কল আসে তাকে বিরতি নিতে হয়েছে। শাহাদ চেয়ারে আরাম করে বসলো। তার কপালে সাদা ব্যান্ডেজ পেঁচানো। ক্ষতের জায়গাটায় ব্যান্ডেজটা কিছুটা লাল হয়ে আছে। শাহাদ আসিফকে প্রশ্ন করলো, তো নাইমুর তোমাকে পাঠিয়েছে আমাকে মারতে? আসিফ মাথা নাড়ল। শাহাদ প্রশ্ন করলো, নাইমুরকে? আমি জানি না। আসিফের উত্তরে তমাল গর্জে উঠল। তেরে এসে বলল, এই কুত্তার বাচ্চা, সত্যি করে বল, নয়তো তোকে পুঁতে দিব। শাহাদ তমালকে থামিয়ে বলল, এই কাজের আদেশ কে দিয়েছে? তমাল, থাম, ওকে আঘাত করবি না। তুমি আমাকে সব বলো, আমি তোমাকে ছেড়ে দিব। আসিফ ধরা গলায় বলল, আমি ছাড়া পেতে চাই না, আমায় মেরে ফেলুন। উপস্থিত সবাই বিস্মিত হলো। শাহাদের ভ্রু কুঁচকে গেল। প্রশ্ন করলো, কেন? এখান থেকে বেঁচে ফিরলে নাইমুর আমাকে সহ আমার বউ বাচ্চাকেও মেরে ফেলবে, এর চেয়ে ভালো শুধু আমাকে মেরে ফেলুন। শাহাদ কিছুক্ষণ আসিফের দিকে তাকিয়ে থাকলো। তারপর আসিফের দিকে ঝুঁকে আসিফের কাঁধে হাত রেখে বলল, আমাকে সব খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। আসিফ হঠাৎ ভেঙে পড়ল। চোখের পানি ছেড়ে দিয়ে ভেজা গলায় বলল, আমাকে কেউ সাহায্য করতে পারবে না, আপনিও না। আমি চাঁদাবাজি ছিনতাইবাজি করি, ইলেকশনের সময় টাকা খেয়ে দুই দলের মধ্যে ক্যাচাল লাগাই, মাঝে মাঝে দুই একজনকে গুলি করে দাঙ্গা সৃষ্টি করি। নাইমুরের সাথেও কয়েকটা কাজ করেছি। এক সময় ভালোবেসে বিয়ে করলাম, সন্তানের বাবা হলাম।
তখন বউ বাচ্চার কথা চিন্তা করে সিদ্ধান্ত নিলাম এই রাস্তা থেকে সরে আসবো। আস্তে আস্তে নাইমুরের সাথে দূরত্ব বাড়ালাম, কিন্তু নাইমুর আমাকে শেষ একটা কাজ করার কথা বলে ডাকলো, অনেক টাকার কাজ। বউ বাচ্চাকে ভালো রাখার জন্য লোভে পড়ে গেলাম। যখন শুনলাম এই কাজ, তখনই আমি বুঝে গেছিলাম এখান থেকে বেঁচে ফেরা সম্ভব না, আর বেঁচে ফিরলেও নাইমুর আমাকে বাঁচতে দেবে না। তাহলে তুমি নাইমুরকে না করে দিতে পারতে যে তুমি কাজ করবে না। না করার সুযোগ নেই। নাইমুর কাউকে কাজ করার অফার করেছে মানে হয় তা গ্রহণ করো, নয়তো আজ না হয় কাল লাশ হও। কাজ পাওয়ার পর থেকে আমি আমার বউ বাচ্চার সাথেও যোগাযোগ করিনি, যাতে নাইমুর আমার বউ বাচ্চাকে ছাড় দেয়। যেহেতু আমি এই রাস্তা ছেড়ে দিতে চাই, তাই সে প্রমাণ রাখবে না। প্রমাণ না রাখার জন্য আমাকে সহ আমার বউ বাচ্চাকেও মেরে ফেলবে। আসিফ কান্নায় ভেঙে পড়ল। শাহাদ চেয়ারের পায়ের উপর পা তুলে বসল। নাকের ডগা তর্জনী দিয়ে ঘষতে ঘষতে আসিফের দিকে শান্ত চোখে তাকিয়ে রইল। তমাল একবার শাহাদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। শাহাদের এইভাবে শান্ত হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা তার অস্বস্তিকর লাগে। মনে হয় শাহাদ যেন ভিতরের সব পড়ে ফেলেছে। তবে অপর ব্যক্তি অস্বস্তিতে মরে গেলেও শাহাদের কিছু যায় আসে না। সে তাকিয়েই থাকবে। এভাবে তাকিয়ে থাকার দায়িত্ব নিয়েই যেন সে জন্মেছে। শাহাদ উঠে দাঁড়ালো চেয়ার থেকে, একজনকে উদ্দেশ্য করে বলল, ওর হাত খুলে দে। তারপর আসিফকে বলল, আমার কয়েকটা লোককে দিচ্ছি, তোমার সাথে গিয়ে বউ বাচ্চা নিয়ে এসো। কাল আমার বিয়ে, এনজয় করো পরিবার নিয়ে। আসিফ বলল, আমাকে সাহায্য করার কারণ কি? দুনিয়ায় কোনো কিছুই ফ্রি না। আমি তোমাকে সাহায্য করছি, বিনিময়ে তুমি আমাকে সাহায্য করবে। দ্যাটস ইট। তমাল এগিয়ে এসে বলল, ভাই ওকে ছেড়ে দিলে যদি বিশ্বাসঘাতকতা করে? করবে না। ও এতদিন নাইমুরের দলে থেকেছে। বিশ্বাসঘাতকদের নাইমুর কি শাস্তি দেয় তা তুমি জানো আসিফ, তাই না? এরকম শাস্তি আমিও দিতে পারবো। আসিফ কিছু বলল না, সে তাকিয়ে রইল। শাহাদ আউট হাউস থেকে বের হয়ে গেল। বাড়িতে ঢুকে ড্রয়িং রুমে দেখা হলো রাহাতের সাথে। সে ফোনে কথা বলছিল। শাহাদকে ইশারায় থামতে বলে ফোনে কথা বলা শেষ করলো। ফোন পকেটে রেখে জিজ্ঞেস করলো, কিছু বের করতে পারলে? পেরেছি। গুড। বাবা কল দিয়েছিল? বাবারও একই মত, বিরোধী দলের কেউ তোমার উপর হামলা করিয়েছে। শাহাদ সম্মতি দিয়ে মাথা নাড়ল। জিজ্ঞেস করলো, আঙ্কেল আন্টি কখন আসবেন? আর আধা ঘন্টার মাঝেই চলে আসবেন। বাবার একটা সেমিনারে যোগ দেওয়ায় দেরি হয়ে গেছে, চলো যাই। শ্বশুর আব্বা আমাদের ডেকেছেন। রাহাত আর শাহাদ আশফাক খানের স্টাডিতে ঢুকলো। সেখানে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত। সবাই সোফায় বসে আলোচনায় ব্যস্ত। শাহাদ আর রাহাত একপাশে, হাত সামনে এনে বিনয়ের সাথে দাঁড়ালো। একজন বয়স্ক নেতা শাহাদকে জিজ্ঞেস করলো, ওই ছেলেটাকে পুলিশে দিচ্ছিস কেন? শাহাদের উত্তর, ছোটখাটো ব্যাপারে পুলিশ জড়াতে চায় না। আশফাক খান খেকিয়ে উঠলেন, এইটা ছোটখাটো ব্যাপার। এমপির বাড়িতে ঢুকে তার ছেলের উপর গুলি চালানো হয়েছে, এটা ছোটখাটো ব্যাপার। বাবা শান্ত হন। থানা পুলিশ করলে ব্যাপারটা আরও ছড়াবে, ঝামেলা বাড়বে। সামনে নির্বাচন, এখন থানা পুলিশে না জড়ানোই ভালো। ঘটনাস্থলে কেউ ছিল না, কেউ ছবি বা ভিডিও করেনি, তাই আমরা এটাকে গুজব বলে চালিয়ে দেব। তারপরেও যদি মানুষ বিশ্বাস করে তাহলে ভালো, আমরা তাদের সহানুভূতি পাব। কয়েকজন সম্মতি জানিয়ে মাথা নাড়লেন। একজন মধ্যবয়স্ক নেতা জিজ্ঞেস করলেন, তাহলে ওই হামলাকারী কে করবে? আজ কুহুর বিয়ে। সকালে উঠে পুরো বাড়িতে সরগরম অবস্থা। শিরিনা বেগম সহ কুহুর খালা ফুফুরাও রান্নাঘরের কাজ সামলাতে ব্যস্ত। একের পর এক রান্না চাপানো হচ্ছে। সবার জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করা হচ্ছে। চা বানানোই যেন ফুরসত নেই। চায়ের কাপে চামচে নড়াচড়ার টুংটাং শব্দ যেন থামছেই না। শিরিনা বেগম ঘড়ি দেখলেন, সকাল 8টার উপরে বাজে। উনি রান্নাঘর থেকে বের হয়ে আশেপাশে জিয়াদকে খুঁজলেন। জিয়াদ কয়েকটা পিচ্ছি কাজিনকে নিয়ে খেলছিল। শিরিনা বেগম ডেকে বললেন কুহুকে ঘুম থেকে তুলতে। জিয়াদ ধূপধাপ সিঁড়ি পেরিয়ে কুহুর দরজার সামনে উপস্থিত হলো। দরজায় জোরে জোরে শব্দ করে বলল, ভোর হলো, দৌড় খোলো, খুকুমনে ওঠো রে, আজ তুমি বিয়ে করে তাড়াতাড়ি বিদায় হও রে। কুহু দরজায় আওয়াজ শুনে চোখ পিটপিট করে তাকালো। কানে আসলো জিয়াদের বলা ছড়াটা। জিয়াদ লাগাতার আওয়াজ করছে আর ছড়া কাটছে। কুহু বিরক্ত মুখে উঠে বসলো। একবার মাথা চুলকে চুল থেকে ক্লিপটা খুলে দরজার দিকে ছুঁড়ে দিল। ঠাস করে শব্দ হলো।
জিয়াদ কান পেতে শব্দটা শুনে নিশ্চিত হলো কুহু উঠেছে। সে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। কুহু কিছুক্ষণ ঘুম ঘুম চোখে বসে রইল। চোখ খুলে তাকিয়ে দেখল তনয়া বিছানার কিনারায় শুয়ে হা করে ঘুমিয়ে আছে। গত রাতে তনয়া সহ কুহুর 3 কাজিন তার বিছানা দখল করেছে। বাধ্য হয়ে কুহু তার আরেক কাজিনকে নিয়ে নিচে বিছানা করে শুয়েছে। কুহু উঠে হেলে দুলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। গত রাতে শাড়ি পাল্টে গেঞ্জি আর প্লাজো পরে শুয়েছিল। এখন আবারও গত রাতে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে পরে নিয়ে নিচে নামলো। কুহুর ফুফু কুহুকে দেখে চমকে গিয়ে বলল, এই ব্যাক কল, এরকম কুচকানো শাড়ি পরে নিচে এসেছিস কেন? নিচে কত বাইরের পুরুষ এসেছে দেখেছিস? যাও পরে যা। কুহু তার ফুফুর কথা কানে নিল না। চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসে বলল, ক্ষুধা লেগেছে ফুফু, চা আর পরোটা দাও। চা খাবি না, চা খেলে ঠোঁট কালো হয়ে খাবে। ফলের রস দিচ্ছি, খা। কুহুর ফুফু ফলের রস বানাতে অন্যদিকে গেল। ট্রে হাতে কাজের মহিলাকে চা পরোটা নিয়ে ড্রয়িং রুমে যেতে দেখে কুহু উঠে দাঁড়ালো। ট্রে থেকে 1 কাপ চা আর পরোটা নিয়ে চুমুক দিতে দিতে সিঁড়ির দিকে হাঁটা দিল। কাজের মেয়েটা চিৎকার করে কুহুর কর্মকাণ্ড ফুফুকে জানালো। ফুফু ছুটে এসে হাই হাই করে উঠল কুহুকে চা খেতে দেখে। কুহু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে চায়ে পরোটা ডুবিয়ে কামড় দিয়ে চাবাতে চাবাতে তার ফুফুকে বলল, ঠোঁটে লিপস্টিক দিয়ে দিব, কালো দেখাবে না। ঘরে এসে কুহু ফ্লোরে পাতা বিছানায় বসে আরাম করে চা পরোটা খেলো। খাওয়া দাওয়া শেষ করে শাহাদের আইডিতে ঢুকলো। হলুদের প্রোগ্রামের ছবি আপলোড হয়েছে। কুহু প্রতিটা ছবি জুম করে দেখলো। হেসে হেসে মেয়েদের সাথে ছবি তুলছে দেখে কুহু মুখ ভেঙালো। নির্লজ্জ মেয়েগুলোকে মনে মনে গালি দিল। শাহাদের বিয়ে হয়ে যাচ্ছে, তারপরও বেহায়া মেয়েগুলো তাকে ছাড় দিচ্ছে না। শাহাদের আরও কয়েকটা ছবি জুম করে দেখলো। কি হ্যান্ডসামি না লাগছে শাহাদকে। সবসময় কেমন জানি মিস্টার কুল হয়ে থাকে। কোনো উত্তেজনা নেই, অস্থিরতা নেই, সব কাজেই একদম শান্ত। চোখের দৃষ্টি যেন আরও শান্ত। একবার তাকালে মনে হয় গভীর সমুদ্রে ডুবে যাবে। কুহু আরও জুম করলো। লাজুক হেসে নুয়ে পড়ল। এই তো আর কয়েক ঘন্টা, এরপরেই অপছন্দের পেশা রাজনীতি করা এই ছেলেটার সাথে ওর বিয়ে। বরযাত্রী এলো সন্ধ্যার পর। কুহুদের ছোট দোতলা বাড়িটার সামনের রাস্তায় 10-12টা গাড়ি লাইন করে থামলো। গাড়িগুলোর মাঝখানে তাজা ফুল দিয়ে সাজানো একটা প্রাইভেট কার। কারটা এসে গেট বরাবর থামলো। সামনের গাড়ি থেকে কয়েকজন গার্ড নেমে এসে কারটা ঘিরে দাঁড়ালো। কুহুর সাথে থাকা তনয়া আর তার কাজিনরা দৌড়ে গেল বারান্দায়। উকি ঝুঁকি মেরে দেখে সবাই আস্তে আস্তে ঘর ছেড়ে বেরিয়ে গেল গেট ধরতে। কুহু তনয়াকে ডেকে বলল ওর সাথে থাকতে, কিন্তু তনয়া এক দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। কুহু থম মেরে বিছানায় কিছুক্ষণ বসে রইল। বারান্দার দরজাটা খোলা, সে দরজা দিয়ে নিচের কোলাহল ভেসে আসছে। কুহুর পরনে 8 পরে করে পরানো লাল বেনারসি, গা ভর্তি গহনা, চুলে খোপা করে টকটকে গোলাপ দেয়া, মাথায় দিয়ে দেওয়া হয়েছে ভারী কাজের ওড়না। কুহু 2 হাতে শাড়ি পরে উঠে দাঁড়ালো। আস্তে আস্তে হেঁটে বারান্দার দরজায় আসলো। দরজার কিনারে দাঁড়িয়ে উকি মেরে গেটের কাছে দেখার চেষ্টা করলো। গেটের কাছে অনেক মানুষ দাঁড়িয়ে থাকতে দেখলো। কুহু বারান্দার লাইটটা অফ করে দিল। বারান্দায় এসে বারান্দার দরজাটা চাপিয়ে দিল যেন ঘরের ভেতরের আলো বারান্দায় এসে তাকে দেখা না যায়। বারান্দায় এসে পিলারের আড়ালে দাঁড়িয়ে উকি দিল। শাহাদকে দেখতে পেল। গেটের ভিতরে একটা লাল ফিতার সামনে দাঁড়ানো। ফিতার অপর পাশে দাঁড়ানো ছেলে মেয়েদের দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। তার পরনে ক্রিম কালার শেরওয়ানি, তাতে গোল্ডেন সুতার কাজ। কপালের একপাশে একটা সাদা ব্যান্ডেজ, আর চোখে মুখে সেই চিরচেনা শান্ত ভাব। বরবেশে শাহাদকে দেখে যতটা খুশি হয়েছিল, সাদা ব্যান্ডেজ দেখে মনটা তার চেয়ে বেশি বিষাদে ছেয়ে গেল। ও নিজ থেকে বরপক্ষ আর কনে পক্ষের তর্কাতর্কি শুনতে পেল, তবে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না। কুহু আরেকটু ভালো করে দেখার জন্য পিলার থেকে সরে বারান্দার গ্রিল ধরে আগ্রহী চোখে তাকালো। তনয়া জোর গলায় বলল, ঠিক আছে, 30,000 টাকা দিলে গেট ছাড়বো, এর থেকে কম দিলে হবে না? জিয়াদ হাতে কিল দিয়ে বলল, ইয়েস, এটা না মারলে বউ দেব না। রাফা অপর পাশ থেকে মুখ বেঁকিয়ে বলল, মামা বাড়ির আবদার, আমরা এত কষ্ট করে গাড়ির তেল পুড়িয়ে বউ নিতে এসেছি, আমরা কেন টাকা দেব? টাকা তো দেবেন আপনারা, আর না মানলে অসুবিধা নেই, নিজেরা বউ নিয়ে দিয়ে আসুন আমাদের বাড়িতে। কনে পক্ষ আর বর পক্ষের বাগবিদণ্ডা চলতে লাগলো। শাহাদ পাশ ফিরে পাশে দাঁড়ানো রাহাতের দিকে তাকালো। রাহাত ঠোঁট কামড়াচ্ছে। সে চাইলেও এখানে কিছু বলতে পারবে না। সাথে আনিশা আসেনি, কিন্তু আনিশার কানে খবর তোলার
মানুষের অভাব নেই। এই মেয়েদের দলের সাথে কথা বলে কোনো গড়বড় করে ফেললে আনিশা জানতে পারবে, পরে শাস্তি হিসেবে তাকে জামা কাপড় পরতে দিবে না। শ্বশুর বাড়িতে জামা কাপড় ছাড়া ঘোরা সম্ভব না। শাহাদের তাকানো দেখে রাহাত চোখের ইশারায় বুঝালো, খুব বিয়ের করার শখ, এবার বুঝো ঠেলা। শাহাদ রাহাতের কাছ থেকে সাহায্য না পেয়ে হতাশ চোখে সামনে তাকালো। এভাবে চলতে থাকলে তো রাত পোহাবে। তারপরও বউ নিয়ে আর যেতে পারবে না। সে তো 50,000 দিতেই রাজি ছিল, কিন্তু রাফা আর অন্যরা এমনভাবে তর্ক শুরু করলো যে ওর আর কিছু বলার মুখ থাকলো না। কুহু গ্রিল ধরে আরেকটু ডান পাশে সরে এলো। লাইটের আবছা আলো পড়লো তার উপর। গেটে টাকা নিয়ে মুলামুলি চলছে, কেউ কারোর চেয়ে কম যাচ্ছে না। কুহু আগ্রহ চোখে শাহাদের দিকে তাকিয়ে আছে। শাহাদ কি করে না করে এসব দেখাই তার মূল লক্ষ্য। হঠাৎ শাহাদ মুখ তুলে সরাসরি তাকালো কুহুর দিকে। শাহাদের সাথে চোকাচুকি হতেই কুহু চমকে গেল। বারান্দা থেকে তাড়াতাড়ি ঘুরে দরজার দিকে ছুটে গেল, কিন্তু আবছা অন্ধকারে দ্রুত গতিতে গিয়ে বাড়ি খেলো দেয়ালের সাথে। দেয়ালে দ্রুত বেগে ঘষা খেয়ে নাকের চামড়া ছিলে গেল। কুহু যন্ত্রণায় আহ শব্দ করে পর মুহূর্তেই দেয়ালের পাশে থাকা দরজাটা দেখতে পেয়ে একটানে খুলে ঘরের ভেতরে চলে গেল। শাহাদ উপরের বারান্দায় তাকিয়ে কুহুকে লাল বেনারসি পরে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্মিত হলো। পরক্ষণে কুহুর দেয়ালে আঘাত পাওয়া দেখে আচমকা বলে চিৎকার করে উঠল, এই এই! বরপক্ষ কনে পক্ষ দুপক্ষেরই বাক বিতণ্ডা থেমে গেল শাহাদের চিৎকারে। শাহাদ তার অবাক দুটো চোখ নামিয়ে আনলো নিচের দিকে, দেখলো সবাই তার দিকে তাকিয়ে আছে। রাহাত প্রশ্ন করল, কি শালা, কি সমস্যা? শাহাদ কিছুটা নিজেকে সামলে জিয়াদকে বলল, কত দিতে হবে বল, দিয়ে দিচ্ছি। জিয়াদ দু হাতের আঙ্গুল সামনে ধরে বলল, 25 ছাড়া যেতে দিচ্ছি না। শাহাদ তমালকে ইশারা করলো। তমাল একটা টাকার বান্ডেল জিয়াদের হাতে দিয়ে বলল, 30 আছে। কনে পক্ষ সবাই আনন্দে উল্লাস করে উঠল। রাফা শাহাদের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলল, ভাইয়া আমরা হেরে গেলাম। শাহাদ প্রতি উত্তরে রাফার কাঁধে হাত দিয়ে শান্ত হতে ইশারা করলো। কনে পক্ষ টাকা পেয়ে কাঁচি দিল শাহাদকে। শাহাদ কাঁচি দিয়ে ফিতা কেটে ঘরে ঢুকলো। দুপাশ থেকে ফুল ছিটানো হলো বরযাত্রীর উপর। কুহু নাকে হাত দিয়ে বসে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে শিরিনা বেগম সহ 20 কয়েকজন। তনয়া কুহুর পাশে দাঁড়িয়ে আছে। শিরিনা বেগম আদেশ করলেন, নাক থেকে হাত সরা। কুহু হাত সরালো। শিরিনা বেগম ভালো করে দেখলেন, নাকের মাঝখান থেকে ডগা পর্যন্ত চামড়া উঠে গেছে, হালকা রক্ত জমাট বেঁধে আছে। কুহুর ফুফু এগিয়ে এসে বললেন, একটু পর বিয়ে, বরযাত্রী এসে গেছে, এখন মেয়েকে এই অবস্থায় তাদের সামনে কিভাবে নিয়ে যাবে? শিরিনা বেগম রেগে বললেন, একটা দিন স্থির হয়ে থাকতে পারলি না? বউ সেজে বারান্দায় গিয়েছিস বরযাত্রী দেখতে, নিজের নাক তো ফাটিয়েছিস, এখন আরো কিছু করে আমাদেরও নাকটা কেটে ফেল। কুহুর খালা বলল, আহা আবার থাম, এখন আর এসব বলে কি হবে? এভাবে থাকলে খারাপ দেখা যাবে। এর চেয়ে ক্ষতটা মুছে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেই। শিরিনা বেগম হতাশ হয়ে বললেন, যা খুশি তা কর, আমার আর ভালো লাগে না। শিরিনা বেগম বেরিয়ে গেলেন। কুহুর খালা নাকের চামড়া উঠে যাওয়ার জায়গাটা স্যাবলন দিয়ে মুছে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে চলে গেলেন। তনয়া কুহুকে বলল, ব্যান্ডেজটা না করলে তোর নাকটা কিসের মতো লাগতো জানিস? কুহু নাকের ব্যান্ডেজে হাত দিয়ে জিজ্ঞেস করলো, কিসের মতো? তনয়া ভাবুক কণ্ঠে বলল, একটা পাখি আছে নাম বুলবুলি, ওটার পেছনটা লাল, ওই পাখির লাল পাছার মতো লাগতো। বলেই তনয়া ঘর কাঁপিয়ে হাসলো। কুহুর মন চাইল তনয়ার উপর ঝাঁপিয়ে পড়তে, কিন্তু এই ভারী সাজ নিয়ে সম্ভব না। তাই সে আগুন চোখে তাকিয়ে রইল। বিয়ে পড়ানোর জন্য কুহুকে নিচে নামানো হলো, বসানো হলো গেস্ট রুমে। বিয়ে পড়িয়ে তারপর স্টেজে শাহাদের পাশে বসানো হবে। গেস্ট রুমে বসানোর পর বরপক্ষের মহিলারা আসলো কুহুকে দেখতে। প্রথমে কুহুর রূপের প্রশংসা করলো, তারপর কুহুর নাকের ব্যান্ডেজ নিয়ে কথা তুলল। কুহুর ফুফু আর খালারা মিলে নিয়ে বিনিয়ে ব্যান্ডেজের কারণ জানালো, কিভাবে বিয়েবাড়ির একটা পাজি ছেলে বল মেরে কুহুর নাক ফাটিয়ে দিয়েছে তা সবিস্তারে বর্ণনা করলো। ঘটনা শুনে মহিলারা সবাই সমবেদনা জানালো। কেউ কেউ কুহুকে জিজ্ঞেস করলো ব্যথা কমেছে কিনা। কেউ আবার বিয়ের দিন শাহাদ কুহু দুজনের একসাথে আহত হওয়ার কারণে দুঃখ প্রকাশ করলো। যথাসময়ে বিয়ে পড়ানো হলো। প্রথমে কুহুর সম্মতি নিয়ে তারপর শাহাদের সম্মতি নেওয়া হলো। দুজনের আল্লাহকে সাক্ষী রেখে কবুল বলার মাধ্যমে বিয়ে হলো।
উভয় পক্ষের মুরব্বীরা দুহাত তুলে দোয়া করলেন দুজনের জন্য। আশফাক খান আর মোয়াজ্জেম হোসেন নতুন সম্পর্ক সৃষ্টির খুশিতে কোলাকুলি করলেন। মোয়াজ্জেম সাহেব আশফাক খানের দুহাত আঁকড়ে ধরা গলায় বললেন, আজ থেকে মেয়েটা আমার পর হয়ে গেল। তোর ভরসায় মেয়েটাকে আমি এত তাড়াতাড়ি বিয়ে দিলাম। আশফাক খান বন্ধুর কাঁধে হাত রেখে বললেন, তোমার মেয়ের কোনো অযত্ন হবে না। আমার ছেলে তোর মেয়েকে রানী করে রাখবে, সেই বিশ্বাস আমার ছেলের উপর আছে। বিয়েতে মুরব্বীদের কাজ শেষ। এবার ছেলে মেয়েরা সবাই মিলে কুহুকে এনে বসালো শাহাদের পাশে। শাহাদ একবার আর চোখে তাকালো কুহুর দিকে, কিন্তু কুহুর মুখ দেখতে পেল না। কুহুর মুখের সামনে ইয়া লম্বা ঘোমটা টানা। তনয়া কুহুর পাশে বসে বলল, দুলা ভাই, বউ এর মুখ দেখতে হলে কিছু টাকা পয়সা লস করতে হবে যে। রাফা রেগে বলল, আমার ভাই বিয়ে করে বউকে টাকা দিয়ে দেখবে কেন? জিয়াদ গলা উছিয়ে বলল, ম্যাম, এই কেনর উত্তর আপনি আপনার বিয়ের দিন পাবেন, এখন চুপ থাকেন। রাফা গর্জে উঠতে চাইল, কিন্তু শাহাদ তাড়াতাড়ি বলল, ওকে ফাইন, তোমাদের ডিমান্ড বলো, দিয়ে দিচ্ছি। জিয়াদ তাদের ডিমান্ড বলল। শাহাদ তমালকে বলল দিয়ে দিতে। তমাল দিয়ে দিল। আবারও কনে পক্ষ হই হুল্লোড় করে উঠল। রাগে ফুঁসতে থাকা রাফাকে রাহাত কানে কানে বলল, রাগ করো না শালিকা, জিতেছি কিন্তু আমরাই। ঢাক ঢোল বাজিয়ে সারা জীবনের জন্য এদের মেয়েকে তুলে নিয়ে যাচ্ছি। রাফা চোখ ঘুরিয়ে ভাবল, আসলেই তো, আসল জিনিস তো বরপক্ষই সাথে করে নিয়ে যাচ্ছে। রাহাত তনয়াকে বলল, তোমাদের ডিমান্ড ফুলফিল আপ হয়েছে, এবার আমার শালাকে তার বউকে দেখতে দাও। তনয়া কুহুর ঘোমটা তুলে একটা আয়না এনে কুহুর মুখের সামনে ধরল। শাহাদকে ইশারা করলো আয়নায় মুখ দেখতে। আয়নায় মুখ দেখার জন্য শাহাদকে কুহুর কাছাকাছি আসতে হলো। কুহুর কাছাকাছি আসতেই আয়নায় চোখ পড়ল। কুহুর লজ্জা রাঙা লাল টুকটুকে মুখটা দেখতে পেল, সাথে দেখতে পেল নাকের উপর থাকা ব্যান্ডেজটাও। পাশ থেকে জিজ্ঞেস করলো, দুলা ভাই, আয়নায় কি দেখতে পেলেন? শাহাদ দুষ্টু কণ্ঠে বলল, নাক ফাটা বউ। বরপক্ষ কনে পক্ষ দুপক্ষের সবাই হো হো করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে তনয়া কুহুকে জিজ্ঞেস করলো, কুহু, তুই আয়নায় কি দেখছিস? কুহু এতক্ষণ তাকাইনি আয়নায়, এবার চোখ তুলে আয়নায় তাকালো। শাহাদের হাসি হাসি মুখে শান্ত চোখের দৃষ্টিতে চোখ আটকালো। রাহাত কুহুকে শিখিয়ে দিল, কুহু তুমি বলো, কপাল ফাটা বর। কুহু প্রতিশোধ নিতে রাহাতের শিখিয়ে দেয়া কথা অনুযায়ী বলল, কপাল ফাটা বর। চারদিকে আবারও হাসি রোল পড়ল। শাহাদ আয়নায় কুহুর চোখে চোখ রেখে ঠোঁট কামড়ে হাসল, বড় মোহনীয় সেই হাসি। কুহু লাজুক হেসে চোখ নামিয়ে নিল। বিয়ের অনুষ্ঠান শেষে এবার বিদায়ের পালা। শিরিনা বেগম আর মোয়াজ্জেম সাহেব কুহুকে ধরে নিয়ে বাইরে এগোচ্ছেন। তাদের পিছনে জিয়াদ আর বাকিরা। জিয়াদের এতক্ষণের এত আনন্দ হঠাৎ করেই থেমে গেছে। চারদিকে এত রোশনাই, আলোকসজ্জা যেন তার কাছে ফিকে হয়ে যাচ্ছে। কুহু যতই গেটের দিকে আগাচ্ছে ততই যেন তার ভিতরটা ফাঁকা লাগছে। মাটিতে গড়ানো কুহুর ওড়নাটা তুলে হাতে নিল। হাত নিয়ে কুহুর হাঁটার সাথে তাল মেলালো। গেটের সামনে গাড়ির কাছে শাহাদ দাঁড়িয়ে আছে। অন্যান্য বরযাত্রীরা অনেকেই রওনা দিয়ে দিয়েছে। শিরিনা বেগম যতই কুহুকে নিয়ে সামনে আগাচ্ছেন ততই যেন তার বুক ভেঙে আসছে। মোয়াজ্জেম সাহেব আগে থেকেই ওনাকে কান্নাকাটি করতে বারণ করেছেন, তবুও তিনি আদরের মেয়েকে সারা জীবনের জন্য স্বামীর বাড়ি পাঠিয়ে দেওয়ার সময় কান্না ধরে রাখতে পারছেন না। আস্তে আস্তে সবাই গেটের বাইরে শাহাদের গাড়ির সামনে এসে থামল। শাহাদ গাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে। মোয়াজ্জেম সাহেব কুহুর ধরে রাখা হাতটা বাড়িয়ে দিলেন শাহাদের দিকে। তার চোখ ভিজে গেছে। কুহু নিঃশব্দে ফুঁপিয়ে উঠল, কেঁপে উঠল তার শরীর। মেয়েকে কান্না করতে দেখে শিরিনা বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না। কুহুকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। কুহুও জড়িয়ে ধরল মাকে। মা বোনকে কাঁদতে দেখে জিয়াদও কেঁদে দিল। মা আর বোনকে জড়িয়ে ধরল। মোয়াজ্জেম সাহেব রুমাল বের করে চোখ মুছলেন। আশফাক খান কাঁধে হাত দিয়ে বন্ধুকে সান্ত্বনা দিলেন। শিরিনা বেগম মেয়েকে ছেড়ে চোখ মুছলেন। কুহু জিয়াদের দিকে তাকিয়ে বলল, আর তোর পড়াশোনায় বিরক্ত করব না। জিয়াদের বুকটা হু হু করে উঠল। শব্দ করে কেঁদে বলল, আপু, তুমিও যেও না। আমার পড়ায় বিরক্ত করলেও আমি কিছু বলবো না। আমি সারাদিন তোমার সাথে গল্প করব। কুহু মুখ চেপে কাঁদল। শাহাদ কি করবে কিছু বলল না।
শাহাদ কি করবে কিছুই বুঝলো না। সবার কান্নাকাটির মাঝে নিজেকে খুব অসহায় মনে হলো। কুহুর পরিবারের কান্না দেখে মনটা খারাপ হয়ে গেল। মোয়াজ্জেম সাহেব চোখ মুছে শিরিনা বেগমকে ইশারা দিয়ে মেয়েকে শান্তন করতে বললেন। শিরিনা বেগম কুহুর চোখ মুছে দিলেন, আঁকড়ে ধরে শাহাদের কাছে নিয়ে গেলেন। মোয়াজ্জেম সাহেব কুহুর ডান হাতটা বাড়িয়ে দিলেন শাহাদের দিকে। শাহাদ হাত বাড়িয়ে কুহুর হাতটা ধরল। মোয়াজ্জেম সাহেব শাহাদের হাত চেপে বললেন, আমার মেয়েটাকে দেখে রেখো, ভুল ত্রুটি মাফ করে দিয়ে শিখিয়ে পড়িয়ে নিও। খুব আদরে বড় করেছি ওকে, আমি কষ্ট দিও না। শাহাদ মোয়াজ্জেম হোসেনের হাতে স্পর্শ করে বলল, কুহু, আজ থেকে আমার দায়িত্ব, ওর সব কিছুর দায়ভার আমার, আপনি নিশ্চিন্ত থাকুন। মোয়াজ্জেম সাহেব কুহুকে এগিয়ে দিলেন শাহাদের দিকে। শাহাদ আলতো করে টেনে নিল কুহুকে নিজের দিকে। গাড়ির দরজা খুলে কুহুকে বসতে ইশারা করলো। কুহু পিছন ফিরে তার মা, বাবা আর ভাইকে দেখলো। তারপর উঠে বসলো গাড়িতে। শাহাদ গাড়ির দরজা লাগিয়ে দিয়ে মোয়াজ্জেম সাহেবের দিকে তাকালো। মোয়াজ্জেম সাহেব শাহাদের কাজ চাপড়ে বিদায় জানালেন। শাহাদ এবার শিরিনা বেগমের কাছে গেল। শিরিনা বেগম চোখের পানি মুছে শাহাদের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার মেয়েটা একটু চঞ্চল, ভুলভাল কাজ করে, কিন্তু মনটা অনেক ভালো, তুমি ওকে একটু দেখো। শাহাদ বিনিময়ে হাসলো। শিরিনা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে জিয়াদের দিকে তাকালো। জিয়াদের চোখ মুখে দুঃখের ছাপ। শাহাদ জড়িয়ে ধরল জিয়াদকে। শাহাদ জড়িয়ে ধরায় জিয়াদের চোখে পানি আসলো। শাহাদ জিয়াদকে ছেড়ে দু কাঁধ ধরে বলল, মন খারাপ করো না, বোনকে যখনই দেখতে মন চাইবে বোনের বাড়ি চলে আসবে, চাইলে বোনকে সাথে করে নিয়েও আসতে পারো। সকলের কাছ থেকে বিদায় নিয়ে শাহাদ কুহুর পাশের সিটে উঠে বসলো। আস্তে আস্তে গাড়িগুলো চলতে শুরু করলো। কুহু শেষবারের মতো গাড়ির জানালা দিয়ে পরিবারের সবার দিকে তাকালো। মোয়াজ্জেম হোসেন শিরিনা বেগমকে ধরে সান্ত্বনা দিচ্ছেন, আর জিয়াদ চোখ মুছছে। আস্তে আস্তে গাড়ি বড় রাস্তায় উঠে এলো। গাড়ির স্পিড বাড়লো। কুহু চোখ মুছে নিল। শাহাদ কুহুর কোলের উপর থাকা মেহেদি রাঙা হাতটা আলতো স্পর্শ করলো। কুহু তাকালো শাহাদের দিকে। শাহাদ হাত বাড়িয়ে কুহুর গালে থাকা পানি ভালো করে মুছে দিল। একটু ঝুঁকে কুহুর নাকের নথটা ঠিক করে দিয়ে বলল, এটা তো এভাবেই থাকে তাই না? এটাতে এরকম লাল নীল পাথর ঝুলিয়েছে কেন? ভাল লাগে না? কুহু ফিক করে হেসে দিল। নদের হালকা পাথরে ভার লাগবে কেন? সে দুপাশে মাথা নেড়ে বলল, লাগে না। কুহুর মুখে হাসি দেখে শাহাদের মন খারাপ দূর হয়ে গেল। আধা ঘন্টা পর বরকনের গাড়ি থামলো খানবাড়ির সামনে। বাড়ির গেট পেরিয়ে গাড়ি বাগানের রাস্তা ধরে বাড়ির সামনে আসলো। শাহাদ গাড়ি থেকে নেমে কুহুর হাত ধরে কুহুকে নামালো। তাকিয়ে দেখলো সদর দরজায় রেজিয়া, সুলতানা আর সবাই হাসি মুখে দাঁড়িয়ে আছে। শাহাদ কুহুকে নিয়ে সদর দরজার দিকে এগিয়ে গেল। দুপাশ থেকে ফুল ছিটালো তাদের উপর। সদর দরজায় এসে থামলো তারা। রেজিয়া, সুলতানা কুহুর হাত নিয়ে নিলেন শাহাদের কাছ থেকে। রেজিয়া, সুলতানা আর জয়া বেগম দুদিক থেকে কুহুকে ধরে ঘরে প্রবেশ করলেন। কুহুকে বসানো হলো ড্রয়িং রুমে। শাহাদ মায়ের কাছে ঠিকঠাকভাবে বউ হস্তান্তর করে দম ফেলল। ফ্রেশ হওয়ার জন্য এক ছুটে চলে গেল নিজের ঘরে। কুহুকে বসানো হলো কুলসুমা বেগমের পাশে। কুলসুমা বেগম কুহুর থুতনিতে ধরে এদিক ওদিক মুখ নাড়িয়ে দেখলেন। সন্তুষ্ট হয়ে বললেন, মাশাল্লাহ, আমার নাতি চাঁদের মতো বউ পাইছে। কইরে মালা, আমার গয়নার বক্সটা নিয়ে আয়। মালা একটা পুরনো আমলের গয়নার বাক্স এনে দিল। কুলসুমা বেগম সেটা থেকে একটা ভারী গলার হার কুহুর হাতে দিলেন। রেজিয়া, সুলতানা কুহুকে প্রশ্ন করলেন, কুহু, তোমার নাককে ব্যান্টিস কেন? রাফা বলল, একটা বাচ্চা ছেলে বল মেরে ভাবিমনির নাক ফাটিয়ে দিয়েছে। সবাই আহারে বলে শব্দ করলো। আনিশা দৌড়ে নিচে নামলো। সে তার ঘর গুছাচ্ছিল। কুহুকে আজ তার ঘরে রাখার কথা। কুহুর কাছে এসে বসে বলল, বাহ, বউ সাজে বেশ ভালোই লাগছে তোমাকে। জয়া বেগম বললেন, কুহুকে এবার ঘরে নিয়ে যা তো, ফ্রেশ হয়ে নি, আমি কিছু খাবার পাঠাচ্ছি। আনিশা কুহুকে নিয়ে ঘরে আসলো। কুহুর সাজ খুলে দিয়ে একটা নর্মাল শাড়ি পরিয়ে দিল। কুহুকে বিছানায় বসিয়ে দিয়ে খাবার নিয়ে আসলো। কুহু অল্প একটু খেলো। খানিক বাদেই বাড়ির মেয়ে বউরা কুহুকে ঘিরে বসলো। বিভিন্ন গল্পে মেতে উঠল তারা। কুহু শুধু চুপচাপ শুনে গেল আর মাঝে মাঝে হাসলো। রাতে ঘুমানোর আগে কুহু বাবা মায়ের সাথে কথা বলল। কথা বলতে গিয়ে কুহু কেঁদেই দিল। শিরিনা বেগম অপর পাশ থেকে নিজেকে সামলে রাখতে চাইলেও পারলেন না। মেয়েকে কোনোদিন কাজ ছাড়া করেননি। আজ সেই মেয়ে সারা জীবনের জন্য পর হয়ে গেল।
রাতে শাহাদের জায়গা হলো না তার ঘরে। বাসরাতের আগ অব্দি এই ঘরে সে আসতে পারবে না বলে ঘোষণা করলো রাফা রিধি। শাহাদ কি আর করবে, সে রওনা করলো আউট হাউসের দিকে। তার পরনে পাঞ্জাবি পায়জামা। ঠিক সময়ে চেঞ্জ করার জন্য নিজেকে ধন্যবাদ দিল, নয়তো চেঞ্জ করার সময়টুকুও হয়তো রাফা দিত না। ড্রয়িং রুমে দেখা হলো রাহাতের সাথে। সে বিরস মুখে বসে আছে। শাহাদ জিজ্ঞেস করলো, কি হয়েছে ব্রো? রাহাত মুখ তুলে শাহাদের দিকে তাকিয়ে বলল, তোমার বোন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, সে আজ কুহুকে নিয়ে থাকবে। শাহাদ হাসলো, বলল, আমাকেও আমার ঘর থেকে বের করে দেয়া হয়েছে। চল, শোয়ার জন্য অন্তত একটা জায়গা খোঁজা যাক। শাহাদ আর রাহাত চলে এলো আউট হাউসের ছাদে। পুরো ছাদ জুড়ে মাদুর বিছিয়ে তার উপর তোষক দিয়ে বিছানা করা হয়েছে। কয়েকটা ফুলের টব ছিল, সেগুলোকে ছাদের কিনারে রাখা হয়েছে। সমস্ত ছেলেরা ছাদে এসে আড্ডা জমিয়েছে। আজ তারা এখানেই থাকবে। শাহাদ আর রাহাতকে দেখে তমাল সহ বাকিরা হৈ হৈ করে উঠল। শাহাদ ওদেরকে আড্ডা চালিয়ে যেতে বলে রাহাতকে নিয়ে এক কোণায় বসে পড়ল। একটা ছেলে এসে দুটো বালিশ দিয়ে গেল। রাহাত অদূরে তমালদের সাথে বসে থাকা আসিফকে দেখিয়ে বলল, ওর বউ বাচ্চা কোথায় এখন? নিয়ে আসা হয়েছে আউট হাউসের একটা ঘরে, ওদের থাকতে দেওয়া হয়েছে। বিয়েটা মিটে গেলে অন্য কোথাও ব্যবস্থা করে দিব। ওকে এত বিশ্বাস করো না, এরা টাকার জন্য সব করতে পারে। শাহাদ তাকালো আসিফের দিকে। তমালদের সাথে গুটিসুটি মেরে বসে আছে, অপরাধী চোখে তাকিয়ে আছে। হয়তো শাহাদকে আক্রমণ করার বিষয়টা নিয়ে এখনো অস্বস্তি অনুভব করছে। অন্যরা তার অস্বস্তি কাটাতে যথেষ্ট ফ্রি হয়ে কথা বলছে, তবুও তার মুখ থেকে অপরাধী ভাবটা সরছে না। শাহাদ আকাশের দিকে মুখ করে চিত হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ঘুম ঘুম গলায় বলল, তাহলে টাকা দিব, দেখব ও টাকার জন্য কত দূর যায়। আজ শাহাদ, কুহুর বউ ভাত, বাড়ি ভর্তি মানুষ। একের পর এক ভিআইপি গাড়ি ঢুকছে গেট দিয়ে। বাগানের একপাশে স্টিচ করা হয়েছে, সেখানে শাহাদ আর কুহুর ফটো সেশন হচ্ছে। শাহাদের পরনে কালো স্যুট, কালো জুতা, স্যুটের নিচে সাদা শার্ট। ক্যাজুয়াল লুক নেয়ার জন্য টাই পরেনি, বরং শার্টের উপরেই দুটো বোতাম খোলা রেখেছে। চুলে জেল দিয়ে খাড়া করে রাখা, মুখে হালকা খোঁচা খোঁচা দাড়ি। কুহুর পরনে ডিপ মেরুন কালার লেহেঙ্গা, মাথায় ওড়না, গা ভর্তি গহনার সাথে ভারী মেকআপ। শাহাদ সরাসরি কুহুর দিকে তাকালো। তার এক হাত কুহুর কোমরে, অন্য হাত পকেটে। ফটো সেশনের জন্য পোজ দিয়েছে তারা। শাহাদ মুগ্ধ চোখে তাকালো কুহুর দিকে, হালকা হাসলো। কুহু আর চোখে একবার তাকিয়ে আর তাকালো না। তার লজ্জায় মরিমরি অবস্থা। এখানেই ফটো সেশন শেষ হলো না। রাফা আরও বিভিন্ন পোজ আবিষ্কার করে দুজনকে দিয়ে ইচ্ছা মতো ছবি তোলালো। এক সময় দুজনকে নিস্তার দেয়া হলো এই অত্যাচার থেকে। দুজনকে বসানো হলো। কুহুর পরিবারের সবাই আসলো। কুহু আনন্দে আত্মহারা হয়ে গেল বাবা মা ভাইকে দেখে। শাহাদ তাদের সাথে কুশল বিনিময় করে অন্যান্য গেস্টদেরকে সঙ্গ দিতে চলে গেল। খান পরিবারের সবার সাথেই কুহুর পরিবারের সখ্যতা হলো। আশফাক খান এসে মুয়াজ্জেম সাহেবকে নিয়ে গেলেন। প্রোগ্রামে আসা সমস্ত ভিআইপি গেস্টদের সাথে পরিচয় করিয়ে দিলেন। পাশাপাশি অন্যান্য গেস্ট আর নিজের আত্মীয়দের সাথেও পরিচয় করালেন। এক সময় অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এলো। কুহুর বাবা মা ভাই বিদায় নিল কুহুর কাছ থেকে। কুহু শক্ত করে তার মাকে জড়িয়ে ধরল। শিরিনা বেগম মেয়েকে বুঝ দিয়ে বললেন, মন খারাপ করছিস কেন? এখন থেকে এরাই তোর পরিবার, সবার সাথে মিলেমিশে থাকবি কেমন? কুহু মাথা নেড়ে সাই জানালো। কুহুর পরিবার খানবাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার রাফা, রিদি সহ অন্যান্য মেয়েরা কুহুকে নিয়ে শাহাদের ঘরে আসলো। ঘর দেখে কুহু চমকে গেল। চারদিকে তাজা ফুলের ছড়াছড়ি। খুব সুন্দর করে সাজানো হয়েছে ঘরটা। ফুলের গন্ধে মম করছে। রাফা কুহুকে বিছানায় বসিয়ে দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, তুমি নাকি ভাইয়ার গাড়িতে তোমার লেবু চিপার যন্ত্র ফেলে গিয়েছিলে, আজ কি লেবু চিপবে? ভাইয়া আর একটা লেবু দিয়ে পাঠাবো নাকি? কুহু থতমত খেয়ে থাকালো। রাফা দুষ্টু হাসলো। তারপর অন্য সব মেয়েদের নিয়ে ঘর ত্যাগ করলো। কুহু হাঁ করে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি দুষ্টু মেয়ে। একা রুমে বসে থেকে কুহুর বুকের ভেতরটা ঢিপ ঢিপ করে উঠল। চারদিকে তাজা ফুলের সুবাস, আরও তার অজানা ভয় উস্কে দিচ্ছে। বাইরের মেয়েদের চেঁচামেচি শোনা গেল। তারা টাকা দাবি করছে। টাকা ছাড়া ঘরের দরজা ছাড়বে না। শাহাদ এসে গেছে। কুহুর বুকের ভেতরটা ধক করে উঠল। দম বন্ধ করে তাকিয়ে রইল দরজার দিকে। খানিকক্ষণ পরেই দরজা খুলে ঢুকলো শাহাদ। ঢুকে সরাসরি চোখ ফেলল কুহুর দিকে।
কুহু তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল। সাহাদ হাসলো কুহুকে দেখে। কুহুর দিকে চোখ রেখেই গায়ের কালো স্যুটটা খুলে সোফায় রাখলো। শার্টের হাতা দুটো গুটিয়ে কুহুর সামনে একটা লেবু রাখলো। পকেটে হাত গুজে দুষ্টুমি করে বলল, তুমি নাকি লেবু চিপতে চাও? রাফা আমাকে লেবু দিল। কুহু চোখ খিচে বন্ধ করে ফেললো। অন্যদিকে মুখ করে মিনমিন করে বলল, রাফা মজা করে বলেছে, আর ওইটা লেবু চিপার জিনিস না, আমি মিথ্যা বলেছিলাম। জানি আমি। কুহুর চোখ খুলে গেল। শাহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিভাবে জানেন? শাহাদ আলমারি খুলে বলল, আপু বলেছে, ও আমার ঘরে এসে জিনিসটা পেয়ে আমাকে বলেছে। শাহাদ হাতে করে একটা গোলাপের তোড়া আর একটা গয়নার বাক্স নিয়ে এলো। কুহুর সামনে বসে তোড়াটা কুহুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। শাহাদ যে তুমি করে ডাকছে তা কুহু এতক্ষণ খেয়াল করেনি। সে হাত বাড়িয়ে ফুলের তোড়াটা নিল। শাহাদ গয়নার বক্সটা খুলে কুহুর দিকে ফিরিয়ে বলল, আমার পছন্দ তেমন ভালো না, তোমার পছন্দ না হলেও এটা পড়ো কেমন? কুহু দেখলো খুব সুন্দর একটা ডায়মন্ডের সেট। সে বলল, আমার পছন্দ হয়েছে। শাহাদ খুশি হলো। বক্সটা বন্ধ করে বেডসাইড টেবিলে রেখে দিল। কিছুক্ষণ দুজনেই চুপ থাকলো। শাহাদ গলা পরিষ্কার করে কপাল চুলকে বলল, ছাদে যাবে? কুহু মাথা হেলিয়ে সাই দিল সে যাবে। শাহাদ বলল, এত ভারী গয়নাগুলো খুলে নাও, আমি খুলে দেই। আচ্ছা। কুহু উঠে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। মাথা থেকে ওড়না সরিয়ে একে একে সব খুলল। কিন্তু বিপত্তি বাতলো একটা হার খুলতে গিয়ে। কিছুতেই হারটার প্যাচটা খুলতে পারছে না। শাহাদ এতক্ষণ কুহুকে দেখছিল। সে কুহুর পিছনে দাঁড়িয়ে বলল। কুহুর অনুমতি পেয়ে শাহাদ খুলতে চেষ্টা করলো, কিন্তু পারল না। হারটার আংটাটা খুবই শক্ত। শাহাদ বিরক্তিতে মুখে চ জাতীয় শব্দ করলো। জেদ চেপে গেল তার। সিদ্ধান্ত নিল দাঁত দিয়ে খুলবে। সে হাড়ের শক্ত আংটাটাই দাঁত দিয়ে কামড়ে ধরল। হঠাৎ উন্মুক্ত ঘাড়ে শাহাদের ভেজা ঠোঁটের স্পর্শ পেয়ে কুহু কেঁপে উঠল। খামচে ধরল লেহেঙ্গার অংশ। শাহাদ দাঁত দিয়ে কামড়ে আংটাটা আলগা করে ফেলল। হাত দিয়ে হাড়টা খুলে নিল কুহুর গলা থেকে। হাড়টা খুলে আয়নার দিকে তাকিয়ে দেখল কুহু চোখ বন্ধ করে আছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে শাহাদ কুহুর অবস্থা বুঝতে পারল। কুহু কারো কোনো সাড়া না পেয়ে চোখ খুলে তাকালো। আয়নায় তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তার পিছন থেকে শাহাদ মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কুহুর লজ্জায় মাটি নিচে চলে যেতে ইচ্ছে হলো। সে ঝট করে শাহাদের দিকে ফিরে বলল, ছাদে যাব না? শাহাদের ঘোর কাটলো, গাল চুলকালো। তারপর কুহুর হাত ধরে আস্তে আস্তে বের হয়ে আসলো ঘর থেকে। চারদিকে সতর্ক দৃষ্টি ফেলে এগিয়ে চলল ছাদের সিঁড়ির দিকে। বাড়ির অনেকে এখনো নিচে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। শাহাদ কুহুকে নিয়ে ধীর পায়ে হেঁটে যেতে লাগলো। কিন্তু বাদ সাধল কুহুর পায়ে নুপুর হাঁটার তালে তালে শব্দ করছে। এগুলো খেয়াল হয়নি। এগুলোর শব্দে কেউ জেনে যেতে পারে ওদের ছাদে যাওয়ার ব্যাপারটা। শাহাদ কোনো উপায় না পেয়ে কুহুকে কোলে তুলে নিল। কুহু চমকে শাহাদের গলা আঁকড়ে ধরল। নাকে ধাক্কা খেলো শাহাদের গায়ের গন্ধ। শাহাদ কুহুকে ছাদে এনে নামিয়ে দিল। হাত ধরে টেনে একটা টেবিলের কাছে এনে চেয়ারে বসালো। নিজে গিয়ে বসলো কুহুর সামনের চেয়ারে। কুহু এখনো ঘোরের মাঝে আছে। তার মস্তিষ্কে শাহাদের গায়ের গন্ধ ঝেঁকে বসেছে। শাহাদ কুহুর মনোযোগ পাওয়ার জন্যে মুখের সামনে তুড়ি বাজালো। কুহুর ঘোর কাটলো। তাকিয়ে দেখলো সামনের টেবিলে মোমবাতি জ্বালানো। টেবিলের উপর বিভিন্ন খাবার। শাহাদ তাকে ক্যান্ডেলাইট ডিনারে নিয়ে এসেছে। শাহাদ একটা গ্লাসে জুস ঢেলে কুহুকে দিল। তারপর নিজের গ্লাসটা নিয়ে কুহুর গ্লাসের সাথে টুং করে শব্দ করলো। তারপর চুমুক দিল গ্লাসে। কুহুর দিকে তাকিয়ে বলল, আমি কখনো প্রেম করিনি, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল এভাবে একদিন কাউকে নিয়ে ডিনারে বসবো। তাই অধৈর্য হয়ে আজ প্রথম রাতেই তোমায় নিয়ে এলাম। তোমার অসুবিধা হচ্ছে? কুহু হেসে দুপাশে মাথা নাড়ল। তার অসুবিধা হচ্ছে না। শাহাদ এক চুমুকে গ্লাসের সবটা জুস শেষ করে ফেলল। উঠে গিয়ে একটা কোনায় রাখা রাউন্ড সিস্টেমে একটা সফট মিউজিক ছেড়ে দিল। কুহুর কাছে এসে হাত মেলে দিল। কুহু বিস্মিত হয়ে হাত রাখলো শাহাদের হাতে। শাহাদ কুহুকে টেনে দাঁড় করালো। আসলো ছাদের মাঝ বরাবর। কুহুর এক হাত নিজের কাঁধে রেখে আরেক হাত নিজের হাতের মুঠোয় নিল। আর নিজের আরেক হাত কুহুর কোমরে রেখে টেনে আনলো কুহুকে নিজের কাছে। সফট মিউজিকের তালে কুহুকে নিয়ে তাল মেলালো। কুহু লজ্জায় মুখ নামিয়ে রাখলো। এক সময় জিজ্ঞেস করলো, এইটাও কি আপনার আগে থেকে ইচ্ছা ছিল?
শাহাদ হেসে জবাব দিল। হুম। কুহুকে জিজ্ঞেস করলো, তোমার কি কি ইচ্ছা ছিল আমাকে বলো, আমি ফুলফিল করব। কুহু অবনত মুখে বলল, কিছু না। শাহাদের ভ্রু কুঁচকে গেল। ইচ্ছা কেন থাকবে না, অবশ্যই আছে। কুহু তাকে বলছে না। সে ঘাড় নিচু করে কুহুর দিকে ঝুঁকলো। কুহুর মুখের দিকে আগ্রহ ভরে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিচ্ছু না। কুহু শাহাদের নিঃশ্বাসের স্পর্শ পেয়ে চোখ তুলে তাকালো। মুখোমুখি হলো শাহাদের শান্ত চোখের দৃষ্টির। চেষ্টা করেও সে চোখ সরিয়ে নিতে পারল না। কেমন ঘুরে চলে গেল। অনুভব করলো শাহাদ তার গালে হাত রেখেছে। আরও অনুভব করলো শাহাদের গরম নিঃশ্বাস তার মুখের আরও কাছাকাছি আসছে।